আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা আরেকটা ক্লাসে স্বাগত। আমরা দ্রুত একটু জয়েন হয়ে যাই আর বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দাও। অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ের উপরে দুইটা ক্লাস করছি, আজকে আমরা লাস্ট ক্লাস করব। তো যেখান পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে এরপর এর পরবর্তী পার্ট থেকে আমরা আজকে শুরু করব। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও। আর আমাদের আশা করি সাউন্ড ঠিক আছে। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, নওশিন, সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। বাকিদের একটু মেনশন দিয়ে দাও, আমরা শুরু করব। আচ্ছা, আমরা লাস্ট পড়ছিলাম কি? আমরা লাস্ট পড়ছিলাম পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের আসলে কি শ্রেণী বিভাগ। আর এখন আমরা পড়বো গুণ আর পরিমাণ, অর্থাৎ গুণ অনুসারে যে যুক্তি বাক্য আমার দুই প্রকার। কি কি? একটা সদর্থক আর একটা নৈর্থক। আর পরিমাণ অনুসারে যুক্তি বাক্য দুই প্রকার। কি কি? একটা সার্বিক আর একটা বিশেষ। তো এই দুইটা মিলে আবার কি যুক্তি বাক্যের শ্রেণী বিভাগটা আমরা এখন পড়বো। আমাদের মূলত বেসিকের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটাই। এটা আমাদের পড়তে লাগবে যে গুণ আর পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। এটাই মূলত আমরা এগুলো নিয়েই আমাদের কাজ, এগুলো নিয়েই আমাদের মূলত কাজ। তো আমরা একটু দ্রুত জয়েন হই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পড়ানো শুরু করি। তো বলছে যে গুণ আর পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। একটু এই জিনিসগুলো ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবা, ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবা। কি গুণ আর পরিমাণ অনুসারে আমার যুক্তিবাক্য কত প্রকার? চার প্রকার। কত প্রকার? চার প্রকার। আমরা যতগুলো যুক্তিবাক্য পড়ি না কেন, মোট কয় প্রকার? মোট চার প্রকার যুক্তিবাক্য পড়বো। কয় প্রকার? চার প্রকার যুক্তিবাক্য পড়বো। ওকে, প্রথমটা কি? প্রথমটার নাম দেখো, এটা আমরা কিভাবে মিলাবো তোমাদের বলে দিই। দেখো আমার গুণ অনুসারে কত প্রকার বলতো? দুই প্রকার। কি কি? একটা তোমার সদর্থক আর আরেকটা নৈর্থক। ওকে, আর পরিমাণ অনুসারে যদি বলি, এই পরিমাণ অনুসারে দুই প্রকার। কি কি? একটা সার্বিক আর একটা বিশেষ। তো ফার্স্টে কি করব? দেখো, সার্বিকটা তোমার যেহেতু বেশি সব সময়, কারণ সমগ্রটাকে প্রকাশ করে, তো সার্বিক নিব প্রথমে। পরিমাণটা মনে রাখো, প্রথমে আমি কাকে নিব? প্রথমে নিব আমি সার্বিককে। সার্বিককে নিয়ে একবার দিব সদর্থকের সাথে, একবার দিব নৈর্থকের সাথে। এরপরে নিব কার সাথে? বিশেষটাকে নিব। বিশেষকে একবার দিব সদর্থকের সাথে, একবার দিব নৈর্থকের সাথে, এমন করে। তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে প্রথমটা আমার কি হবে বলতো? আমি কি নিব? আমি নিব প্রথমে কি? সার্বিককে নিব। সার্বিকের ক্ষেত্রে একবার সদর্থককে নিব, আবার সার্বিকের ক্ষেত্রে একবার নৈর্থককে নিব। তাহলে প্রথমটা আমার কি হবে? প্রথমটা হবে আমার সার্বিক সদর্থক। কি হবে? সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কি? সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরপর সার্বিকের ক্ষেত্রে পরের বার কি নিব? পরের বার নিব সার্বিক নৈর্থক। কি নিব? সার্বিক নৈর্থক যুক্তিবাক্য। তার মানে আমার সার্বিক নেওয়া শেষ। এবার নিব বিশেষ। বিশেষের ক্ষেত্রে প্রথমে নিব বিশেষ সদর্থক। কি নিব? বিশেষ সদর্থক। এই যে দেখো, বিশেষ সদর্থক নিব। এরপরে দেখো কি নিব? বিশেষ নৈর্থক নিব। কি নিব? বিশেষ নৈর্থক নিব। এভাবে আমাদের চারটা যুক্তিবাক্য হয়ে যাবে। আচ্ছা, নুসরাত, মারিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরে এখন আমাদের আবার এগুলো আবার নাম আছে। দেখো এখানে আবার দেখো কি দেওয়া আছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা। ওকে, নাম আছে কি? দেখো বলছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা কি এ যুক্তিবাক্য। প্রথমটার নাম এ যুক্তিবাক্য। তারপর যেটা সার্বিক নৈর্থক, সেটা কি? সেটা ই যুক্তিবাক্য। এরপরে বিশেষ সদর্থক, সেটা কি তোমার? সেটা আই যুক্তিবাক্য। আরেকটা কি? বিশেষ নৈর্থক, যার নাম ও যুক্তিবাক্য। এখন তোমাদের কথা আসতে পারে, ভাইয়া এগুলো কিভাবে মনে রাখবো? তো যেই কিভাবে মনে রাখবো, আমি দুইটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। দুইটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। কি? অলওয়েজ মাথায় রাখবা যে সার্বিকটা আগে আসবে, বিশেষটা পরে আসবে।
আর সার্বিকের ক্ষেত্রে একবার সদর্থককে নিব, সার্বিকের ক্ষেত্রে কি নিব, একবার নৈর্থককে নিব, আবার বিশেষের ক্ষেত্রে সদর্থককে নিব, বিশেষের ক্ষেত্রে নৈর্থককে নিব। এখন এগুলোর যে নাম আছে, এ যুক্তিবাক্য, ই যুক্তিবাক্য, আই যুক্তিবাক্য, ও যুক্তিবাক্য, এগুলো কিভাবে মনে রাখবো? আমার তো গুলাই যেতে পারে, এগুলো আমি এভাবে মনে রাখবো। দেখো আমরা ছোটবেলায় কি পড়ছিলাম, ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। কি কি বলতো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল পড়ছি না আমরা ছোটবেলায়? ছোটবেলায় মুখস্থ করছি তো ভাওয়েল আর কনসোনেন্ট। তো ভাওয়েল কয়টা পাইছিলাম? ভাওয়েল পাইছিলাম হচ্ছে 5টা। তো তার মধ্যে দেখো, এই যে দেখো প্রথমটা এ, এই যে দেখো এ, পরেরটা হচ্ছে ই, এই যে দেখো ই, তারপরেরটা হচ্ছে আই, এই যে দেখো আই, তারপরটা হচ্ছে ও, এই যে দেখো ও। তার মানে আমরা যে 5টা ভাওয়েল পড়ছি, এই 5টা ভাওয়েলের প্রথম 4টাই হচ্ছে এই 4টা যুক্তিবাক্য, এ, ই, আই, ও যুক্তিবাক্য। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা জানাও? গুণ আর পরিমাণ অনুসারে যে যুক্তিবাক্যের যে তোমার হচ্ছে কি 4 প্রকার, সেটা হচ্ছে ক্লিয়ার কিনা জানাও? সার্বিক সদর্থক, সার্বিক নৈর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নৈর্থক। ক্লিয়ার কিনা একটু জানাও? এরপরে এখন আমরা পড়বো সার্বিক সদর্থক কাকে বলে, সার্বিক নৈর্থক কাকে বলে, বিশেষ সদর্থক কাকে বলে, বিশেষ নৈর্থক কাকে বলে। এটা জাস্ট ইউজ করবা কি, কমন সেন্স ইউজ করবা, কমন সেন্স ইউজ করবা। আমরা অলরেডি সার্বিক আর সদর্থক পড়ে আসি আলাদা আলাদা ভাবে, এবারে একসাথে যুক্ত হয়ে গেছে। কিভাবে? দেখো দেখো এই নাম যখন বলবে সার্বিক, সার্বিক মানে কি? সার্বিক মানে সমগ্র ব্যক্তর্থটাকে কি করবে? স্বীকার করবে, সমগ্রটাকেই। সার্বিক মানে কি? সার্বিক মানে সমগ্র ব্যক্তর্থটার কথাই বুঝাবে, সমগ্রটাকে বুঝাবে, বুঝছো? সার্বিক মানে হচ্ছে কি? সার্বিক মানে আমরা জানি না, সম্পূর্ণ বা সমগ্রটাকেই হচ্ছে কি করে নিবে, সমগ্রটাকেই হচ্ছে বুঝাবে। আর সদর্থক মানে কি? সদর্থক মানে হচ্ছে স্বীকার করবে, কি করবে? স্বীকার করবে। অর্থাৎ কি? আর এখানে ব্যক্তর্থের কথা কেন আসতেছে? ব্যক্তর্থের কথা এই কারণে আসতেছে যে এখানে যখন আমি বলবো যে সকল মানুষ হয় মরণশীল, দেখো বা দেখো এখানে কি বলছে, বলছে যে সকল দার্শনিক হয় জ্ঞানী। তার মানে এখানে যে তোমার বিধেয়পদটা আছে, অর্থাৎ জ্ঞানী, এই যে জ্ঞানী যে বিধেয়পদটা আছে, এটা উদ্দেশ্যপদ দার্শনিক পদের সম্পূর্ণ ব্যক্তর্থ স্বীকার করেছে, সম্পূর্ণ ব্যক্তর্থ স্বীকার করছে। কেন তাহলে আমি এখানে ব্যক্তর্থের কথা বলতেছি? দেখো কারণ কি, আমরা জানি না যে তোমাকে যদি বলে দার্শনিক পদের ব্যক্তর্থ কি, তখন তুমি বলবা না যে আমার অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকালের যতগুলো দার্শনিক আছে সবগুলোর সমষ্টি হচ্ছে কি, সবগুলোর সমষ্টি হচ্ছে আমার কি, মিলে দার্শনিক। তার মানে আমি কি বলছিলাম? ব্যক্তর্থ মানে সামনে সকল বা সব যুক্ত করব, যেহেতু এখানে দার্শনিকদের কি সংখ্যা বা পরিমাণ বুঝাচ্ছে, এই জন্য ব্যক্তর্থ জিনিসটা আমি স্বীকার করব বা অস্বীকার করব। আশা করি এটা বুঝছো। তো তার মানে সার্বিক সদর্থক মানে কি? সার্বিক মানে হচ্ছে তোমার সমগ্রটাই, আর সদর্থক মানে হচ্ছে কি স্বীকার করবে। তার মানে সমগ্র ব্যক্তর্থটাই স্বীকার করবে। কোনটা? বিধেয়পদটা উদ্দেশ্যপদ সম্পর্কে। এই যে দেখো এটাই বলছে, যে যুক্তিবাক্যের বিধেয়পদটা উদ্দেশ্যপদের সমগ্র ব্যক্তর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন সকল দার্শনিক হয় জ্ঞানী, এই যুক্তিবাক্যে বিধেয়পদ যে জ্ঞানী আছে সেটা উদ্দেশ্যপদ দেখো দার্শনিক পদে সম্পূর্ণ ব্যক্তর্থকে স্বীকার করছে। এখানে কি বলছে যে কিছু দার্শনিক হয় জ্ঞানী? এখানে যতগুলো দার্শনিক আছে দুনিয়ায়, ধরলাম দুনিয়ায় 100 জন দার্শনিক আছে, এই 100 জন দার্শনিকের ক্ষেত্রে জ্ঞানী কথাটাকে কি করা হয়েছে? স্বীকার করে নেওয়া হয়েছে। ওকে, সবার ক্ষেত্রেই, কেউ বাদ নাই, 100-র মধ্যে 100টাই, নট 99টা। ওকে, এটা গেল। এজন্য এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে এ দ্বারা প্রতিকায়িত করা হয়। কি দ্বারা? এ দ্বারা প্রতিকায়িত করা হয়। আশা করি এটা বুঝছো। এগুলো অত কঠিন না, এগুলো অনেক সহজ জিনিস। এবার দেখো কি বলছে, সার্বিক নৈর্থক যুক্তিবাক্য। তার মানে কি হবে? সার্বিক মানে কি বলছি বলতো? সার্বিক মানে হচ্ছে সমগ্র। সার্বিক মানে কি? সার্বিক মানে সমগ্র। আর নৈর্থক মানে কি? নৈর্থক মানে হচ্ছে তোমার অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। তার মানে এখানে কি করবে বোঝাই যাচ্ছে, এখানে আমার সমগ্র ব্যক্তর্থটাকে কি করা হবে? সমগ্র ব্যক্তর্থটাকে অস্বীকার করা হবে। এটাই বলছে, যে যুক্তিবাক্যের বিধেয়পদটা উদ্দেশ্যপদে সমগ্র ব্যক্তর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নৈর্থক যুক্তিবাক্য বলে। যেমন কি বলছে, বলছে কোনো মানুষ নয় হচ্ছে গরু। তার মানে এখানে যে গরু কথাটা আছে, অর্থাৎ বিধেয়পদটা,
এটা কি, এটা এই যে উদ্দেশ্য পদ আছে, এই উদ্দেশ্য পদ মানুষ সম্পর্কে কি করা হয়েছে, নয় যেহেতু আছে অস্বীকার করা হয়েছে। এখন এখানে তো সকল কথা লেখা নেই, সকল বলতে দেখো কোন মানুষ বলতে ধরো মানুষ আছে 700 কোটি, এখন কি বলতো এখানে কি বলছে, কোন মানুষ নয় গরু, তার মানে এই যে দুনিয়ার 700 কোটি মানুষই আছে, এই 700 কোটি মানুষকে কি বলছে, গরু বলেনি, অস্বীকার করছে মানুষের ক্ষেত্রে এই কথাটাকে। তার মানে কি, তার মানে এখানে আসলে সমগ্র ব্যক্তর্থটাকে কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। এটাই বলছে যে যুক্তিবাক্যের বিধেয় পদ গরু, উদ্দেশ্য পদ মানুষ পদে সম্পূর্ণ ব্যক্তর্থ অস্বীকার করেছে, এজন্য কি, এজন্য সার্বিক নৈর্থক যুক্তিবাক্য এটা। আর সার্বিক নৈর্থক যুক্তিবাক্যকে ই দ্বারা প্রতিকায়িত করা হয়। জাস্ট তোমাদের বলি খুবই সহজ জিনিস, একটু কনসেপ্টটা মাথায় নাও, নামের মধ্যেই আছে, সার্বিক মানে কি সমগ্র, নৈর্থক মানে কি অস্বীকার, মানে কি, মানে আমার যে বিধেয় পদটা থাকবে সেটা উদ্দেশ্য পদ সম্পর্কে কি করবে, সমগ্র ব্যক্তর্থটাকে অস্বীকার করবে, আর সার্বিক সদর্থ হইলে সমগ্র ব্যক্তর্থটাকে কি করবে, স্বীকার করবে। তো এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে চলো চলো আমরা দেখি যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য কি, বিশেষ সদর্থক যুক্তিবাক্য। তো বিশেষ সদর্থক তার মানে বিশেষ মানে কি বলতো, বিশেষ মানে হচ্ছে আংশিক, বিশেষ মানে কি, বিশেষ মানে হচ্ছে তোমার আংশিক, বা এখানে কিছু উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে, কিছু উল্লেখ থাকবে, মানে ধরো 100 জন মানুষ আছে তার মধ্যে 40 জনকে বুঝালো, এমনটা আংশিক বুঝাবে। আর সদর্থক মানে কি, সদর্থক মানে হচ্ছে তোমার স্বীকার, অর্থাৎ কি, অর্থাৎ এখানে যে বিধেয় পদটা থাকবে সেটা উদ্দেশ্য পদ সম্পর্কে কি আংশিক কি করবে, আংশিক স্বীকার করবে। দেখো বলছে যে যুক্তিবাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তর্থকে স্বীকার করে, কি করবে, আংশিক ব্যক্তর্থকে স্বীকার করবে, তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন কিছু জীব হয় মানুষ, এখানে যে বিধেয় পদ আছে মানুষটা, এইটা কি, এটা দেখো জীবের ক্ষেত্রে কি করা হয়েছে, স্বীকার করা হয়েছে হয়। আর এখানে জীবের কথা বলছে কি, কিছু জীব, ধরলাম জীবের সংখ্যা হচ্ছে 500, এখানে কিছু জীব বলতে ধরো 200 জীবকে বুঝাইছে, বাকি 300 কিন্তু এখনো আছে, তার মানে সমগ্রটাকে বুঝায়নি, এখানে কাকে বুঝাইছে, আংশিকটাকে বুঝাইছে, ওই জন্য কি কিছু জীব। এটাই হচ্ছে কি তোমার বিশেষ সদর্থক যুক্তিবাক্য, সদর্থক এই কারণে হয় উল্লেখ আছে। তো বলছে এই যুক্তিবাক্যের বিধেয় পদ মানুষ, উদ্দেশ্য পদ জীব পদের আংশিক ব্যক্তর্থ স্বীকার করেছে, এই জন্য এটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে আই দ্বারা প্রতিকায়িত করা হয়, কি দ্বারা, আই দ্বারা প্রতিকায়িত করা হয়। ওকে, এটা গেল। এবার কি, এবার হচ্ছে বিশেষ নৈর্থক যুক্তিবাক্য। ওকে, বলছে যে যুক্তিবাক্যের বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত থেকে অস্বীকার করে তাকে বিশেষ নৈর্থক যুক্তিবাক্য বলে। কিভাবে বুঝবো, এই যে বিশেষ মানে কি, বিশেষ মানে হচ্ছে আংশিক, বিশেষ মানে কি, বিশেষ মানে হচ্ছে আমার আংশিক, আর নৈর্থক মানে কি, নৈর্থক মানে হচ্ছে অস্বীকার, নৈর্থক মানে কি, নৈর্থক মানে হচ্ছে আমার অস্বীকার, তার মানে কি আংশিক ব্যক্তর্থকে অস্বীকার করবে, এমনি বোঝা যাচ্ছে কোনটা, বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তর্থকে কি করবে, অস্বীকার করবে, কি করবে, অস্বীকার করবে, তাকে বিশেষ নৈর্থক যুক্তিবাক্য বলে। যেমন কিছু মানুষ নয় জ্ঞানী, তো কি বলছে, বলছে যে এখানে যে জ্ঞানী পদটা আছে, এখানে দেখো মানুষ পদ সম্পর্কে কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। কি বলছে, বলছে যে কিছু মানুষ জ্ঞানী নয়, ধরো মানুষের সংখ্যা 500, এর মধ্যে 200 মানুষ হচ্ছে কি নয়, জ্ঞানী নয়, এটাই বলছে যে এই যুক্তিবাক্যের জ্ঞানী উদ্দেশ্য পদ মানুষ পদের আংশিক ব্যক্তর্থ অস্বীকার করেছে, এজন্য এটি বিশেষ নৈর্থক যুক্তিবাক্য, বিশেষ নৈর্থক যুক্তিবাক্যকে ও দ্বারা প্রতিকায়িত করা হয়। এই চারটাই হচ্ছে তোমার কি, এই চারটাই হচ্ছে গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ, আমরা মূলত এইগুলো নিয়েই কাজ করব। এখন তোমরা বলো এই চারটা বুঝছো কি বুঝোনি, এখানে না বুঝার আসলে কিছু নাই, আমি তোমাদের জাস্ট থিমটা বুঝাই দিছি, যে বিশেষ মানে আংশিক, নৈর্থক মানে অস্বীকার, আর সার্বিক মানে কি, সার্বিক মানে হচ্ছে সমগ্র, সার্বিক মানে হচ্ছে সমগ্র। এখন বলো বুঝছো কি বুঝোনি, একটু কমেন্ট করো। বুঝছো, একটু জানাও শুধু।
ওকে, শ্যাম বলছে ডান। নওশিন বলছে ক্লিয়ার, মারিয়া বলছে ক্লিয়ার। ওকে, ওকে দাঁড়াও, পরেরটা আমরা শুরু করতেছি, একটু দাঁড়াও। আমার আসলে একটা অনলাইন ক্লাস শুরু হয়েছে ভার্সিটির, আমি জাস্ট একটু প্রেজেন্টটা দিয়ে দেই। আমি জাস্ট একটু প্রেজেন্টটা দিয়ে আসে তোমাদের হচ্ছে কেউ করতেছি। একটু জাস্ট দাঁড়াও, আমাকে একটা মিনিট সময় দাও, আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও। একটা মিনিট শুধু দাঁড়াও। ওকে, দুঃখিত। চলো আমরা হচ্ছে এখন শুরু করি আমাদের। তাহলে দেখো এবার হচ্ছে সম্পর্ক অনুসারে আমরা হচ্ছে কি করব, যুক্তিবাক্য কত প্রকার এটা দেখবো। যে সম্পর্ক অনুসারে যুক্তিবাক্য হচ্ছে আমাদের কত প্রকার, দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। সম্পর্ক অনুসারে আমার যুক্তিবাক্য কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর আরেকটা হচ্ছে সাপেক্ষ যুক্তিবাক্য। তো আমরা অলরেডি হচ্ছে কি নিরপেক্ষ, তোমার কি নিরপেক্ষ যে হচ্ছে তোমার পদ আছে, সাপেক্ষ পদ আছে, এগুলো পড়ে আসছি না। সাপেক্ষ পদ মানে কি বলতো? সাপেক্ষ পদ মানে হচ্ছে যেটা হচ্ছে কি নির্ভরশীল, মানে আরেকটার উপরে নির্ভরশীল, সে নিজে নিজে কিছু করতে পারবে না। সাপেক্ষ কথাটার উপরেই কিন্তু আছে কি, যেটা আরেকটার উপরে নির্ভরশীল সেটা। তো আমরা এখন দেখি যে নিরপেক্ষ আর সাপেক্ষ যুক্তিবাক্য জিনিসগুলো আসলে কি, এগুলো আমরা একটু দেখবো। তো বলছে যে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয়ের সম্পর্ক কোনো শর্তের উপর নির্ভরশীল নয়। দেখো এই কথাটা দেখো, নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে সে হচ্ছে কি থাকবে বলতো? সে হচ্ছে নিউট্রাল থাকবে, তাই না? যে আমি তো বলছি যে আমাদের দেখো না, যখন ধরো বন্ধু বান্ধবদের মধ্যে ধরো যখন হচ্ছে ক্যাপ্টেন নির্বাচন করে, তো তখন এমন থাকে না, দুই পক্ষ হয়ে যায় আর আরেকটা পক্ষ থাকে যারা নিরপেক্ষ থাকে, তারা আসলে কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। তেমনি ভাবে দেখো নিরপেক্ষ যুক্তিবাক্য হবে যে উদ্দেশ্যের সাথে বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোন শর্তের উপরে নির্ভরশীল হবে না, তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন দেখো এখানে বলছে মানুষ হয় দ্বিপদ জীব, এখানে মানুষ হচ্ছে আমার উদ্দেশ্য পদ আর দ্বিপদ জীব হচ্ছে আমার বিধেয় পদ।
তো এখানে কিন্তু কি, এখানে হচ্ছে তোমার এই যে মানুষ যে পদটা আছে কিন্তু হচ্ছে কি দ্বিপদ জীবের উপরে কি, এই দুইটা কিন্তু এদের মধ্যকার সম্পর্ক কোনো শর্তের উপরে নির্ভরশীল না, কোনো সত্যের উপরে কি নয়, কোনো সত্যের উপরে নির্ভরশীল নয়। ওকে, এখানে কি মানুষ যে কথাটা আমি যে বলছি মানুষ হয় দ্বিপদজীব, এটা কিন্তু কোনো শর্তের উপরে নির্ভরশীল নয়। এটার কি, এটার একটা ধরো উদ্দেশ্য পদ আছে, সংযোজক আছে, একটা হচ্ছে তোমার কি বিধেয় পদ আছে। এখন সাপেক্ষটা যখন আমি পড়াবো তখন এমনিতেই বুঝে যাবো যে আসলে নিরপেক্ষ কোনটা বা কোনগুলো হবে। দেখো সাপেক্ষ যুক্তিবাক্যের কি বলছে, দেখো যে যুক্তিবাক্যের মূল বক্তব্য বা বিবৃতি কি, মূল বক্তব্য বা বিবৃতি কোন শর্তের উপরে নির্ভরশীল, মূল বক্তব্য বা বিবৃতিটা হচ্ছে কিসের উপরে, শর্তের উপরে নির্ভরশীল, তাকে সাপেক্ষ যুক্তিবাক্য বলে। যেমন দেখো, যেমন এইখানে একটা কথা বলছে, দেখো কি বলছে, বলছে যে যদি সে পরিশ্রমী হয় তাহলে সে সফলতা লাভ করবে। এইখানে এখন মূল বক্তব্য বিবৃতি কোনটা আমার এটা বের করতে লাগবে। এখন এইটা দেখো তো, এই বাক্যটা দেখে কি মনে হচ্ছে এখানে মূল বক্তব্য কি হইতে পারে। এখানে কিন্তু দেখো আমরা যদি বাক্যটার দিকে তাকাই, যদি সে পরিশ্রমী হয় তাহলে সে সফলতা লাভ করবে, তার মানে এখানে মূল বক্তব্যটাই হচ্ছে কি সফলতা লাভ করা, কি করা, সফলতা লাভ করা, এটা হচ্ছে মূল, এটা কি মূল বক্তব্য, মূল বক্তব্য হচ্ছে তোমার সফলতা লাভ করা। তো দেখো বলছে যে মূল বক্তব্য বিবৃতিটা কিসের উপরে, শর্তের উপর নির্ভরশীল হবে। এখন দেখো, এখন এখানে যদি আমরা বাক্যটার দিকে তাকাই, দেখো এখানে কিন্তু বলে দিছে যদি কাউকে কি সফলতা লাভ করতে হয়, যদি কাউকে সফলতা লাভ করতে হয় তাহলে কি, দেখো তাহলে দেখো এখানে ফার্স্টে একটা শর্ত দিয়ে দিছে, কি শর্ত দিছে, তাকে অবশ্যই কি হইতে লাগবে, পরিশ্রমী হতে লাগবে, তাকে অবশ্যই কি, তাকে অবশ্যই তোমার পরিশ্রমী হতে লাগবে। তার মানে দেখো আমার যে এখানে যে মূল বক্তব্য বা বিবৃতিটা আছে এটা কিন্তু শর্তের উপরে নির্ভরশীল। কোন শর্তের উপরে নির্ভরশীল, যদি কাউকে সফল হতে হয় তাহলে তাকে অবশ্যই কি হইতে লাগবে, পরিশ্রমী হতে লাগবে। তো যদি আমরা এমন কিছু দেখি তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা হবে সাপেক্ষ যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য, সাপেক্ষ যুক্তিবাক্য। ওকে, ওকে, এটা কি বুঝছো কি বুঝনি একটু জানাও, এটা কি বুঝছো কি বুঝনি জানাও, এটা একটু বলো আমাকে। বুঝছো, ওকে, সুপ্ত প্রণয় বলছে বুঝছি। ওকে, এটা আবার এখন আরো ক্লিয়ার হবে, আরো এখন আমরা সাপেক্ষ যুক্তিবাক্যের দুইটা শ্রেণী বিভাগ পড়বো, সেই পড়লে আমাদের দেখো আরো ক্লিয়ার হবে। কি দেখো বলছে যে সাপেক্ষ যুক্তিবাক্য আবার হচ্ছে দুই প্রকার। আমার যে সাপেক্ষ যুক্তিবাক্যটা আছে এই সাপেক্ষ যুক্তিবাক্যটা হচ্ছে কত প্রকার, দুই প্রকার। কি কি, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। কি কি, একটা প্রাকল্পিক আর একটা হচ্ছে বৈকল্পিক। তার মানে আমার সাপেক্ষ যুক্তিবাক্য কত প্রকার, সাপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার। কত প্রকার, দুই প্রকার। কি কি, কি কি বলতো, একটা হচ্ছে তোমার প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। তো এইগুলো দেখে আবার ঘাবড়ানোর কিছু নেই, এগুলো ট্রিক্স আছে, ট্রিক্স আমরা জাস্ট যে জিনিসটা মনে রাখলেই আমরা হচ্ছে পারবো, আমরা যে জিনিসটা মনে রাখলেই আমরা পারবো। ওকে, ওকে, এখন দেখো প্রাকল্পিক যুক্তিবাক্য কাকে বলে আমরা এটা একটু দেখি। বলছে যে যে সাপেক্ষ যুক্তিবাক্যের প্রথম অংশটাতে কি থাকবে, শর্তের উল্লেখ থাকবে, আর দ্বিতীয় অংশটাতে হচ্ছে কি মূল বক্তব্যটা হচ্ছে কি বিবৃত হয়, তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এই যে একটু আগে যে আমরা সাপেক্ষ যুক্তিবাক্যটা পড়লাম, কি পড়ছি বলতো, যদি সে পরিশ্রমী হয় তাহলে সে সফলতা লাভ করবে, ওটাই মূলত ছিল প্রাকল্পিক যুক্তিবাক্য। কিভাবে, দেখো এখানে, দেখো এখানে বলছে যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এখানে মূল বক্তব্য বা বিবৃতিটা কি বলতো, মাটি ভিজাটা হচ্ছে এখানে মেইন জিনিস, তাই না, মাটি ভিজাটা হচ্ছে এখানে মেইন জিনিস।
তো এই যে দেখো তাহলে মাটি ভিজবে, এই যে মাটি ভিজবে, এইখানে দেখো এখানে দ্বিতীয় অংশটাতে মূল বক্তব্য হচ্ছে তোমার বিবৃত হয়েছে। আর প্রথমটাতে কখন মাটি ভিজবে, প্রথমটাতে হচ্ছে শর্ত উল্লেখ আছে। কি উল্লেখ আছে? শর্ত উল্লেখ আছে কি, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলেই আমার মাটি ভিজবে, যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভিজবে না। এটাই বলছে এখানে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। এখন প্রাকল্পিক যুক্তিবাক্যকে আমরা কিভাবে মনে রাখবো? সব সময় মাথায় রাখবা, যদি দেখো, যদি বাক্যে, যদি একটা যুক্তিবাক্যে যদি আর তাহলে, যদি আর তাহলে উল্লেখ আছে, যদি আর তাহলে উল্লেখ আছে, তাহলেই সেটা কি, তাহলেই সেটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। অনেক সময় এখানে তবে উল্লেখ থাকে, তবে তাহলে এটাই বেশি উল্লেখ থাকে। যদি আমরা দেখি যে যুক্তিবাক্যে যদি আর তাহলে উল্লেখ আছে, তার মানে সেটাই প্রাকল্পিক যুক্তিবাক্য। তো প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কি বলে? প্রথম অংশকে বলে হচ্ছে পূর্বক। অর্থাৎ এখানে যদি বৃষ্টি হয়, এটা আমার প্রথম অংশ, এটাকে কি বলে? পূর্বক বলে। আর দ্বিতীয় অংশকে অনুক বলে, দ্বিতীয় অংশকে কি বলে? অনুক বলে। তাহলে মাটি ভিজবে, এটাকে বলা হয় হচ্ছে অনুক। প্রাকল্পিক যুক্তিবাক্যে যদি তাহলে রূপ গ্রহণ করে, এই যে দেখো যদি তাহলে রূপ গ্রহণ করে। আর প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রতীকী রূপ হলো ইমপ্লাইজ, এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ইমপ্লাইজ। এটা হচ্ছে আমরা যখন অষ্টম অধ্যায়ে পড়বো প্রতীকী যুক্তিবিদ্যা, তখন হচ্ছে এটা পাবো আমরা, প্রতীকী যুক্তিবিদ্যা। অর্থাৎ অষ্টম অধ্যায়টা যখন আমরা পড়বো তখন হচ্ছে কি, তখন এটা আমরা পড়বো। ওকে, এটা কি? প্রতীকী যুক্তিবিদ্যা অধ্যায়, অষ্টম অধ্যায়। এটা জাস্ট এমনি একটু দেখে নাও, এটা হচ্ছে তোমার প্রাকল্পিক যুক্তিবাক্য। ওকে, এবার আমরা দেখব বৈকল্পিক যুক্তিবাক্য। কি দেখব? বৈকল্পিক যুক্তিবাক্য। যদি কি বলে, বলছে যে যে যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে। কি থাকবে আমার? একাধিক বিকল্প থাকবে। এখানে এখানে কি থাকবে? একাধিক বিকল্প থাকবে। আর হয় বা না হয় কি দ্বারা, হয় বা না হয় দ্বারা যুক্ত থাকে, তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। তার মানে আমরা যদি দেখি যে একটা যুক্তিবাক্যে একাধিক বিকল্প আছে, আর সেটা কি হয় বা না হয় দ্বারা হচ্ছে কি যুক্ত, তাহলেই সেটা হয়ে যাবে কি? বৈকল্পিক যুক্তিবাক্য। কোন যুক্তিবাক্য? বৈকল্পিক যুক্তিবাক্য। যেমন কি বলছে? বলছে যে ভবিষ্যতে হয় জোবাইর ব্যারিস্টার হবে, না হয় শিক্ষক হবে। তো এখানে দেখো, এখানে জোবাইর নামক একজন ব্যক্তির কথা বলা হয়েছে, তার কথা বলছে যে সে ব্যারিস্টার হবে, না হলে কি হবে? শিক্ষক হবে, যে কোনো একটা হবে। তো এখানে দেখো একাধিক বিকল্প আছে না? কয়টা? দুইটা বিকল্প, এটা একটা বিকল্প, এটা একটা বিকল্প। সে ব্যারিস্টারও হইতে পারে অথবা সে কি শিক্ষক, যে কোনো একটা হবে। ধরো একাধিক বিকল্প আছে এখানে তার কাছে। আর এখানে দেখো, এখানে দেখো না হয় আর এই যে হয়, হয় না হয় উল্লেখ আছে, হয় বা না হয় উল্লেখ থাকবে, বা এখানে হয় এগুলো ডট হবে আর কি। ধরো এখানে হয় না হয় উল্লেখ থাকবে, বুঝছো? হয় না হয় উল্লেখ থাকবে, এটা বা হবে না, এটা এমন হবে, হয় ডট 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 ডট, না হয় উল্লেখ থাকবে। ঠিক আছে, এমনটা হবে। এটা হচ্ছে আমার বৈকল্পিক যুক্তিবাক্য। এরকম স্ট্রাকচার দেখলেই সেটা হয়ে যাবে কি? বৈকল্পিক যুক্তিবাক্য। এটা কি বুঝছো কি বুঝনি জানাও। বুঝছো কি বুঝনি জানাও। বুঝছো এটা? ওকে, এবার দেখো, এবার আবার বলছে যে নিশ্চয়তা অনুসারে, কি যদি বলি আমি, আমি বলি যদি নিশ্চয়তা অনুসারে, আবার যুক্তিবাক্য হচ্ছে আমার তিন প্রকার। তার মানে আমার নিশ্চয়তা অনুসারে যুক্তিবাক্য কত প্রকার? যুক্তিবাক্য হচ্ছে আমার তিন প্রকার। কি কি? একটা হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য। কি? অনিবার্য হচ্ছে যুক্তিবাক্য। আরেকটা হচ্ছে বিবরণমূলক যুক্তিবাক্য। আরেকটা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। কি? সম্ভাব্য যুক্তিবাক্য। তো আমরা দেখি অনিবার্য যুক্তিবাক্য। অনিবার্য যুক্তিবাক্য হচ্ছে কোনটা? বলছে যে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয় পদের মধ্যে অনিবার্য সম্পর্ক রয়েছে তাকে অনিবার্য যুক্তি বলে, যুক্তিবাক্য বলে। অনিবার্য যুক্তিবাক্য কাকে বলে?
যেখানে উদ্দেশ্য আর বিধেয় পদের মধ্যে কি আছে, অনিবার্য সম্পর্ক থাকবে। যেমন দেখো 2 আর 3 হয় 5, তার মানে 2 আর 3 এই দুইটা মিলে হয় 5। এখানে 2 আর 3 হচ্ছে উদ্দেশ্য পদ আর 5 হচ্ছে আমার কি, 5 হচ্ছে আমার বিধেয় পদ। তো 2 আর 3 যোগ করলে কি কোনোদিনও 6 হয় না, 2 আর 3 যোগ করলে অলওয়েজ কি, অলওয়েজ 5ই হয়। তার মানে দেখো আমার যে উদ্দেশ্য পদ আছে বিধেয় পদ আছে এদের মধ্যে কিন্তু একটা অনিবার্য সম্পর্ক আছে, যে না 2 আর 3 যোগ করলে 5ই হয়, কোনোভাবে 2 আর 3 যোগ করলে না 4 হয় না হচ্ছে কি হয় 6 হয়। ওকে, এরপর আরেকটা বলছে সকল কুমার হয় অবিবাহিত। এই একটা ইংরেজিতে কি বলে বলতো, অল ব্যাচেলর আর কি, আর আনম্যারিড, এমন বলে না? এটা একটা কথা আছে না, যে সকল কুমার হয় অবিবাহিত। কারা কুমার? যাদের বিয়ে হয়নি তাদেরকেই তো কুমার বলা হয়। তো যাহাই কুমার তাহাই হচ্ছে কি অবিবাহিত, বা কুমার না বলে আমি এখানে কি বলি, কুমারীও বলতে পারি। সকল কুমারী হয় অবিবাহিত। তো কি, তো তোমার কুমার বা কুমারী মানেই তো হচ্ছে কি, তারা হচ্ছে অবিবাহিত। তারা কি, তারা হচ্ছে অবিবাহিত। ওকে, তো কি এটা বুঝছো, অনিবার্যটা বুঝছো? যে দেখো 2 আর 3 যোগ করলে তো আমার 5ই হয়, তার মানে উদ্দেশ্য আর বিধেয় কি এদের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে, একই কথা বুঝাইছে। আর যাই কুমার সেই তো অবিবাহিত, যে কুমারী সেই তো অবিবাহিত, তাই না? তার মানে কি, এগুলো হচ্ছে অনিবার্য সম্পর্ক নির্দেশ করে, এটাই হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য। এরপর কি, বিবরণমূলক যুক্তিবাক্য। বিবরণমূলক যুক্তিবাক্য বলছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়বোধের সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার উপর, কিসের উপরে, বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভরশীল, তাকে বিবরণমূলক যুক্তিবাক্য বলে। যেমন দেখো কি বলছে, দুধ হয় সাদা। তো এইটা কি, এটা আমাদের কি বাস্তব অভিজ্ঞতার উপরে ডিপেন্ডেন্ট না? তোমার কি কোথাও কি এমন করে ফিক্স করে বলা আছে যে দুধ তোমার সাদাই হবে? এটা কি, এটা আমরা সারা জীবন সবসময় দেখে আসছি যে দুধ কি হয়, দুধ হচ্ছে তোমার সাদাই হয়, দুধ কি হয়, সাদাই হয়। এটা কি, এটা হচ্ছে তোমাদের আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স, আমরা আমাদের অভিজ্ঞতা সবসময় দুধকে সাদাই দেখে আসছি। তারপর আমরা আমাদের অভিজ্ঞতা সবসময় কোকিলকে কি দেখছি, কোকিলকে হচ্ছে কালোই দেখে আসছি, কোকিলকে কি দেখছি, কোকিলকে হচ্ছে কালোই দেখে আসছি। ওকে, এগুলো আমাদের অভিজ্ঞতার উপরে আসলে ডিপেন্ড। এই যে দেখো বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভরশীল, আমরা বাস্তব অভিজ্ঞতা দেখি না যে দুধ জিনিসটা কি সাদাই হয়, কোকিল কি হয়, কোকিল সবসময় কালোই হয়, এগুলো। আর সম্ভাব্য যুক্তিবাক্যের ক্ষেত্রে দেখো কি বলছে, বলছে যে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের সম্পর্ক সম্ভাবনাময়, কি সম্ভাবনাময়, তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। তো সম্ভাব্য মানে কি, সম্ভব মানে আমি নিশ্চিত বলতে পারবো না। যেমন ইউসুফ সম্ভবত ভদ্র, এই যে সম্ভবত কথাটা উল্লেখ থাকবে এখানে, এখানে সম্ভবত ভদ্র মানে তোমার হচ্ছে গ্যারান্টি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ইউসুফ ভদ্র। বলছে যে না ইউসুফ সম্ভবত ভদ্র, তার মানে কি, তার মানে এটা আমার কি নিশ্চিত না। তো বুঝাই যাবে দেখে যে আচ্ছা হ্যাঁ এটাই, এটার জন্য হচ্ছে কি বলা হয়েছে যে সে হচ্ছে ভদ্র না বা সম্ভবত। এরপরে দেখো তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য আমার দুই প্রকার, কি অনুসারে, তাৎপর্য অনুসারে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার। একটা কি, একটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য, একটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। এটা অলরেডি আমরা এই দুইটা পড়ছি, আমি আরেকটু পড়াই দিচ্ছি তোমাদের। বলছে কি, যে যুক্তিবাক্যের বিধেয় পদ, মাথায় রাখিও বিধেয় পদ উদ্দেশ্য পদের কি করবে, যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ, যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষটা তুলে ধরে, তাকে কি বলে, তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে। যে যুক্তিবাক্যের আমার যে বিধেয় পদটা আছে, এটা কি করে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ তুলে ধরে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ কি করে, অংশবিশেষ তুলে ধরে, তাকে হচ্ছে কি বলে, তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে, তাকে কি বলে, বিশ্লেষক যুক্তিবাক্য বলে। তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমার যে বিধেয় পদটা থাকবে, এই বিধেয় পদটা উদ্দেশ্য পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ গুলো তুলে ধরবে। কেমন দেখো, যেমন ধরো এখানে বলছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তার মানে এখানে যে বলা হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, কথাটা যে এখানে বলা আছে, এইটা মূলত হবে তোমার যে উদ্দেশ্য পদটা থাকবে
তার হচ্ছে যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ, এমন কিছু একটা হবে। এটাই বলছে, দেখো এই যে দেখো বিধেয় পদটা তোমার কি উদ্দেশ্যপদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ তুলে ধরে। অর্থাৎ এখানে যে বিধেয় পদে যেই কথাটা লেখা থাকবে ওইটা মূলত তোমার কি, ওইটা মূলত তোমার যে তোমার উদ্দেশ্য পদটা থাকবে সেই উদ্দেশ্য পদের কি, উদ্দেশ্য পদের যাত্রার্থ হবে বা যাত্রার্থের অংশ বিশেষ হবে। তো মানুষ যে পদটা আছে মানুষ পদের যাত্রার্থ কয়টা বলতো? দুইটা। কি কি? একটা হচ্ছে তোমার জীববৃত্তি, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার বুদ্ধিবৃত্তি। এই দুইটাই তো মানুষের যাত্রার্থ, তাই না? তো এই যাত্রার্থটাই হচ্ছে তোমার কি, যখন ধরো মানুষের কথা বলবে তখন কি এই যাত্রার্থটাই কি থাকবে? বিধেয় পদে উল্লেখ থাকবে। যেমন বলছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। তার মানে কি, তার মানে এখানে কি উল্লেখ আছে? এখানে তোমার এই যে মানুষ উদ্দেশ্য পদটা আছে এর হচ্ছে কি বিধেয় পদে এর যাত্রার্থ বা যাত্রার্থের অংশবিশেষ উল্লেখ আছে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার বিশ্লেষক যুক্তি বাক্য। একটু দ্রুত জানাও বিশ্লেষকটা বুঝছো কি বুঝনি? দ্রুত জানাও বিশ্লেষক যুক্তি বাক্য বুঝছো কি বুঝনি? সুপ্ত প্রণয় জিজ্ঞেস করছে যাত্রার্থ মানে কি। তুমি তাহলে আজকের ক্লাসটা করিও না, তুমি আমার এই তৃতীয় অধ্যায়ের উপরে যে 1 নাম্বার আর 2 নাম্বার পার্টের ক্লাস নেওয়া হয়েছে সেই দুইটা ক্লাস করে এরপর এই অধ্যায়টা পড়তে আসিও। এটা বুঝছো কি বুঝনি জানাও। বিশ্লেষক যুক্তি বাক্য বুঝছো? জানাও। ওকে, এবার আমরা একটু সংশ্লেষকটা পড়বো। কোনটা পড়বো? সংশ্লেষক। তো সংশ্লেষকে আসলে কি হবে দেখো, সংশ্লেষকে বলছে যে যে যুক্তিবাক্যে বিধেয় পদটা উদ্দেশ্যবোধের যাত্রার্থকে বিশ্লেষণ না করে উদ্দেশ্যবোধ সম্পর্কে নতুন কোন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। অর্থাৎ দেখো বিশ্লেষকে কি পাইছি, বিশ্লেষকে যে আমার যে এখানে যে তোমার উদ্দেশ্যপদটা রাখবে এই উদ্দেশ্যপদ সম্পর্কে বিধেয় পদে তার যাত্রার্থ উল্লেখ থাকবে। আর সংশ্লেষকে হচ্ছে তার যাত্রার্থ উল্লেখ থাকবে না, যাত্রার্থের বাইরে অতিরিক্ত আরেকটা গুণ উল্লেখ থাকবে। অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে, অতিরিক্ত আরেকটা গুণ উল্লেখ থাকবে। এটা হচ্ছে সংশ্লেষকে। কার কথায়? সংশ্লেষকে। কেমন দেখো, এখানে বলছে তোমার সকল মানুষ হয় মরণশীল। তো মানুষ এইখানে যে পদটা আছে অর্থাৎ কি উদ্দেশ্য পদ, আমাদের কি বিশ্লেষক হইলে এখানে উল্লেখ থাকতো যে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। ওকে, এইটা ধরো তোমার হচ্ছে এখানে উল্লেখ থাকবে বিশ্লেষকের ক্ষেত্রে। কিন্তু সংশ্লেষকে তার যাত্রার্থ উল্লেখ থাকবে না, কোনো যাত্রার্থ উল্লেখ থাকবে না। এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব অর্থাৎ জীববৃত্তি বুদ্ধিবৃত্তির বাইরে অন্য আরেকটা গুণ, অন্য আরেকটা গুণ উল্লেখ থাকবে। যেমন এখানে বলছে কি, বলছে যে সকল মানুষ হয় মরণশীল। এই যে মরণশীল কথাটা এটা মানুষের যাত্রার্থ বা যাত্রার্থের অংশ নয়, এটা মানুষ সম্পর্কে একটা নতুন তথ্য প্রদান করছে বা নতুন তার যে একটা গুণ আছে সেই গুণটা প্রকাশ করছে এখানে। যে নতুন কোন তথ্য হচ্ছে কি করবে, প্রদান করবে, তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় সংশ্লেষক যুক্তিবাক্য। কি বলা হয়? সংশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। কি বলা হয়? সংশ্লেষক যুক্তিবাক্য বলা হয়। তো এখানে কি বলছে? বলছে যে সকল মানুষ হয় মরণশীল। এখানে যে মানুষ সম্পর্কে যে কথাটা বলছে অর্থাৎ মরণশীল, এটা কি, এটা মানুষের যাত্রার্থের, দেখো যাত্রার্থকে বিশ্লেষণ করবে না, না করে উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ মানুষ সম্পর্কে নতুন কোন তথ্য, দেখো মরণশীলতা নতুন একটা তথ্য প্রদান করছে মানুষ সম্পর্কে, এটাই হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। কি হবে? সংশ্লেষক যুক্তিবাক্য। আশা করি এটা বুঝছো। একটু জানাও তো বুঝছো কি বুঝনি। আমাদের এটা শেষ, আমাদের এই পাঠটা আপাতত শেষ। এই যে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এটা আপাতত শেষ। ওকে, এটা কি বুঝছো কি বুঝনি জানাও। জানাও।
ওকে, বলছে ক্লিয়ার। বাকিরা একটু জানাও, আমরা এখন নতুনটাতে ঢুকবো। আচ্ছা, তাহলে আমরা নতুন এখন শুরু করি। এই জিনিসটা তোমাদের যদি যুক্তিবিদ্যার মধ্যে সব থেকে বেশি তোমাদের প্যারা দেয় তাহলে হচ্ছে তোমার এই পার্টটা, যে একটা বাক্যকে আমি কিভাবে যুক্তি বাক্যে রূপান্তর করব। তো আমি বলে রাখি, এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে জাস্ট তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে, যদি আসে এমসিকিউ আসবে। তাও আবার দেখবা যে খুব যে বেশি গুরুত্বপূর্ণ এমন না, বাট এমসিকিউ পরীক্ষায় আসবে, অবশ্যই পরীক্ষায় এমসিকিউ আসবে। তো তোমরা এটাকে এত বেশি জোর দিবা না। তোমরা হচ্ছে মানে এত বেশি জোর দিবা না বলতে গেলে আমি বুঝাইতে চাইছি যে খুব যে মানে ওইভাবে পড়তে লাগবে ভালো করে এমন না। এখানে অনেকগুলো নিয়ম আছে আর কি, যে একটা বাক্যকে আমরা কিভাবে যুক্তি বাক্যে রূপান্তর করবো, এগুলো অনেকগুলো নিয়ম আছে। তো এই নিয়মগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ নিয়ম, ওই নিয়মগুলো আমি এখানে লিখছি, এগুলো আমি একটু তোমাদের দেখাই দিব। তো এই পার্টটাতে তোমাদের একটু মাথাটা গুলাই যেতে পারে, কি মাথা গুলাই যেতে পারে। তো একটু ধীরে সুস্থে এটা একটু বুঝার চেষ্টা করবা। দেখো এখানে কি বলছে, দেখো। ওকে, দেখো বলছে যে কোনো একটা বাক্যকে যদি আমার যুক্তি বাক্যে রূপান্তর করতে হয় তাহলে তাকে যুক্তি বাক্যের আকারে সাজাতে হবে। অর্থাৎ একটা যুক্তি বাক্যের আকারে যদি আমি সাজাতে চাই একটা বাক্যকে, তাহলে আমার কি লাগবে বলতো? প্রথমে লাগবে হচ্ছে আমার উদ্দেশ্য, এরপরে লাগবে হচ্ছে আমার সংযোজক, এরপরে লাগবে হচ্ছে আমার বিধেয়। এইভাবে সাজাতে হবে এবং ওই বাক্যের গুণ আর পরিমাণটা কি করতে লাগবে? সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে লাগবে। অর্থাৎ সেটা কি গুণ মানে কি? গুণ মানে সেটা কি সদর্থক নাকি নৈর্থক সেটা উল্লেখ করতে লাগবে, তাই না? এটা আমার উল্লেখ করতে লাগবে। তো সদর্থক হইলে আমি হয় দ্বারা উল্লেখ করব, আর নৈর্থক হইলে আমি নয় দ্বারা উল্লেখ করব। সদর্থক হলে কি? সদর্থক হলে আমি হয় দ্বারা উল্লেখ করব, আর নৈর্থক হলে হচ্ছে আমি কি দ্বারা? নয় দ্বারা উল্লেখ করব। আর পরিমাণের কথা কি বলছে দেখো, বলছে পরিমাণটা স্পষ্ট করতে লাগবে। অর্থাৎ সেটা কি সার্বিক না বিশেষ, আমাকে এটা স্পষ্ট করতে লাগবে, সার্বিক বা বিশেষ। তো সার্বিককে আমরা কিভাবে প্রকাশ করি বলতো? সার্বিককে আমরা প্রকাশ করি সকল দিয়ে, তাই না? সকল বা সব, মানে সার্বিক মানে কি? সম্পূর্ণতাই মানে কি সকল। আর বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে কিছু। বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে কি? কিছু। বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে তোমার কিছু। আংশিক যেটা, সেটাকে আমরা কি বলি? কিছু দ্বারা উল্লেখ করি। তো কি গুণ আর পরিমাণ সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে লাগবে। যেমন দেখো এখানে বলছে কি, এখানে বলছে যে মানুষ বুদ্ধিমান। এখানে তোমার একটা বাক্য দিয়ে দিছে তোমাকে, যে বলছে যে মানুষ বুদ্ধিমান। এইটা তোমাকে এখন যুক্তি বাক্যের আকারে সাজাইতে লাগবে। তাহলে যুক্তি বাক্যের আকারে সাজাইতে লাগলে আমাকে কি লিখতে লাগবে বলতো? আমার প্রথমে মানুষ লিখতে লাগবে, এরপরে দেখো বলছে যে মানুষ বুদ্ধিমান। এখন এটা কি এমন কথা? আমাকে ফার্স্টে গুণটা লিখতে লাগবে। কি রকম গুণ? যে আমাকে এখানে হয় লিখতে লাগবে, না হলে নয় লিখতে লাগবে। কেন? কারণ আমার তো উদ্দেশ্য পদের পরে আমার সংযোজক লাগবে, তাই না? তো সংযোজক তো সবসময় হয় অথবা নয়, যে কোনো একটা হবে। তো এখানে বলছে মানুষ। এখন দেখো মানুষ, যে এখানে যে বুদ্ধিমান কথা লেখা আছে, তো মানুষ তো বুদ্ধিমানই হয়, তাই না? মানুষ তো অলওয়েজ বুদ্ধিমান, এমন তো না যে মানুষ বুদ্ধিমান না। অবশ্যই মানুষের মধ্যে কি? মানুষের মধ্যে এই বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে বলেই তো তাকে বুদ্ধিমান বলা হয়, তাই না? তো মানুষ হয় এখানে, এই জন্য আমার গুণটা কি স্পষ্ট করতে লাগবে, এখানে হচ্ছে হয় উল্লেখ করতে লাগবে। মানুষ হয় বুদ্ধিমান, এটা। এরপরে আমাকে বলছে কি, আমাকে পরিমাণটাও কিন্তু সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে লাগবে। এখন মানুষের ক্ষেত্রে বলছি যে জাত্যার্থ মানেই কি? জাত্যার্থ মানে গুণের দিক, যেটা সবার মধ্যে থাকবে। তো মানুষের যে বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে, এটা কি কিছু মানুষের মধ্যে আছে আর কিছু মানুষের মধ্যে নাই? এমন কি আছে বলতো? এমন তো না, সবার মধ্যেই কি আছে? সবার মধ্যেই তোমার বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে। তার মানে আমার এখানে পরিমাণটা কি হবে? আমার এখানে পরিমাণটা হবে সকল হবে। কেন? কারণ দুনিয়া যতগুলো মানুষ আছে সবাই বুদ্ধিমানই হয়,
তার মানে কি আমার এখানে আমার যে একটা যে আমাকে বাক্য দিল যে মানুষ বুদ্ধিমান, এটাকে যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে, তখন আমি এই যে এই জিনিসগুলো দিয়ে আমি যুক্তি বাক্যে রূপান্তর করলাম। এটা যে মানুষ বুদ্ধিমান, এটাকে আমি যদি যুক্তি বাক্যে রূপান্তর করতে চাই, ফার্স্টে আমার উদ্দেশ্য বিধেয়, আমার এখানে শুধু উদ্দেশ্য পদ আছে মানুষ, আর বুদ্ধিমান হচ্ছে আমার বিধেয় পদ। তো আমার কি সংযোজক লাগবে? তো সংযোজক হয় বা নয় হবে এটা আমার কমন সেন্স দিয়ে বুঝতে লাগবে। তো মানুষ তো বুদ্ধিমানই হবে, তো তার মানে এটা কি আমার হয় হবে। তো মানুষ হয় বুদ্ধিমান, আর পরিমাণটা কি দুনিয়ার সকল মানুষই কি হয় বুদ্ধিমান হয়। তো এই জন্য আমাকে সকল নিতে লাগবে, আমি কিছু মানুষ হয় বুদ্ধিমান বলতে পারবো না। তো কি সকল মানুষ হয় বুদ্ধিমান, এটা আমার অলরেডি যুক্তি বাক্যের আকারে রূপান্তর হয়ে গেছে। এটাই হচ্ছে তোমার কি একটা বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর। তো এখন আমরা নিয়ম দেখবো, এখন আমরা কি দেখবো নিয়ম দেখবো, অনেকগুলো নিয়ম আছে। তো এর আগে আমরা একটু দেখে নিই যে কি একটা বাক্যকে যদি আমি যুক্তি বাক্যে রূপান্তর করতে চাই তাহলে 4 প্রকারের যুক্তি বাক্য স্মরণ রাখতে লাগবে। কি কি? ওই যে আমরা পড়ে আসলাম ভায়েল অনুযায়ী এ ই আই ও, যে 4টা যে যুক্তি বাক্য আছে, কি সার্বিক সদর্থক, সার্বিক নৈর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নৈর্থক, এই যে 4টা যুক্তি বাক্য আছে, এই 4টা যুক্তি বাক্য আমার একটু দেখতে লাগবে, আমার একটু স্ট্রাকচারটা দেখতে লাগবে। তো এর দেখো প্রথমটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, যার নাম হচ্ছে এ যুক্তি বাক্য। তো সার্বিক মানে কি বলতো? সার্বিক মানে হচ্ছে এর গঠনটা দেখো সকল উল্লেখ থাকবে ওই বাক্যে। আর সদর্থক মানে কি? সদর্থক মানে হচ্ছে হয়, এই জন্য ওই বাক্যে হয় উল্লেখ থাকবে। আবার দেখো পরেরটা সার্বিক। কি সার্বিক মানে হচ্ছে কি? সার্বিক মানেই তো ভাইয়া বলছিল কি সকল, তাই না? তো এইখানে কি, এইখানে একটু মাথায় রাখবা, ই যুক্তি বাক্যের ক্ষেত্রে তোমার হচ্ছে সার্বিকের ক্ষেত্রে আমরা যে গঠনটা আছে এখানে আমরা কোন উল্লেখ করব, কি নিব? কোন নিব। আর নৈর্থক মানে কি? নৈর্থক মানে হচ্ছে নয়, নৈর্থক মানে হচ্ছে নয়। আবার কি বিশেষ মানে কি বলতো? বিশেষ মানে হচ্ছে কিছু। আর সদর্থক মানে কি? সদর্থক মানে হচ্ছে হয়। আবার বিশেষ মানে কি? কিছু। আর নৈর্থক মানে কি? নৈর্থক মানে হচ্ছে নয়, কিছু নয়। এটাই হচ্ছে তোমার কি 4টা যুক্তি বাক্যকে আমাদের একটু মাথায় রাখতে লাগবে। এই 4টা যুক্তি বাক্যকে আমাদের ওকে, এই যে 4টা যুক্তি বাক্য আছে, এই 4টা যুক্তি বাক্যের আমার একটু স্ট্রাকচারটা মাথায় রাখতে লাগবে, তাহলে আমি এগুলাই উত্তর করতে পারবো। তো চলো আমরা এখন একটু দেখি ফার্স্টের যে নিয়মটা আছে, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। একটা বাক্যকে আমার যুক্তি বাক্যে রূপান্তর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। প্রথম নিয়মটা দেখো কি বলছে। বলছে যে কোন বাক্যে যদি সকল বা সমস্ত বা সব বা প্রত্যেক বা যে কোনো বা প্রতিটি উল্লেখ থাকে, এগুলো যদি উল্লেখ থাকে কোনো বাক্যে, আর বাক্যটা যদি আমার সদর্থক হয়, বাক্যটা কি হয়? সদর্থক হয়, তাহলে আমার সেটাকে এ যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। কোন যুক্তি বাক্যে? এ যুক্তি বাক্যে আমার রূপান্তর করতে লাগবে। দেখো একটা বাক্যে যদি তোমার কি তোমার সকল সমস্ত সব প্রত্যেক যে কোনো প্রতিটি সদর্থক প্রতিটি উল্লেখ থাকে, আর বাক্যটা যদি আমার সদর্থক হয় তাহলে তোমার এ যুক্তি বাক্যে তাকে রূপান্তর করতে লাগবে। যেমন দেখো এখানে একটা উদাহরণ আছে, কি বলছে? বলছে যে প্রতিটি মানুষই স্বার্থপর, প্রতিটি মানুষই হচ্ছে কি স্বার্থপর। ওকে, তার মানে দেখো, তার মানে দেখো ফার্স্ট অফ অল এখানে কি উল্লেখ আছে? এখানে উল্লেখ আছে তোমার প্রতিটি। তার মানে আমরা দেখে ফেলছি, দেখো ফার্স্ট নাম্বার স্ট্রাকচার দেখো, এই যে দেখো প্রতিটি উল্লেখ আছে, প্রতিটি উল্লেখ আছে, আর বাক্যটা কি সদর্থক কিনা এটা তোমার এখন দেখতে লাগবে। দেখো এখানে বলছে প্রতিটি মানুষের স্বার্থপর, তার মানে এখানে যখনই দেখবা যে কোনো মানে তোমার কি উল্লেখ নাই, কোনো হচ্ছে তোমার যে হয় বা নয় এগুলো উল্লেখ নাই, বেশিরভাগ সময়ই তোমার কমন সেন্স ইউজ করলে বোঝা যায় যে এখানে আসলে হয় লেখাটা সুপ্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সুপ্ত অবস্থায়, যেটাকে আমি দেখতে পাচ্ছি না। এমন এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে, এখানে কয়েকটা প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস করলে বুঝে যাবা। ওকে, তো তার মানে এখানে এই বাক্যটাতে প্রতিটি উল্লেখ আছে, আর এই বাক্যটা হচ্ছে সদর্থক। এখন যদি আমার এমন হয় তাহলে আমাকে এটা কোন যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে? এ যুক্তি বাক্যে। এ যুক্তি বাক্যের গঠন কি? এ যুক্তি বাক্যের গঠন হচ্ছে বাক্যটাতে সকল উল্লেখ থাকবে আর হয় উল্লেখ থাকবে, তাই না? এটাই তো আমার এ যুক্তি বাক্যের গঠন। তাহলে দেখো এখানে কি বলছে? বলছে যে প্রতিটি মানুষই স্বার্থপর, তার মানে এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি বিধেয় পদ। তার মানে কি হবে বলতো? আমি কি লিখবো? আমি লিখবো এখানে মানুষ, কি লিখবো? মানুষ স্বার্থপর,
এটাই তো লিখবো নাকি? ওকে, এখন আমার ফার্স্টে কি লাগবে, আমার এ যুক্তি বাক্যের ক্ষেত্রে আমার সামনে কি দিতে লাগবে, সকল লাগবে। তার মানে কি হবে, সকল মানুষ, সকল মানুষ। আর কি এখানে হয় উল্লেখ হবে, এই যে হয় স্বার্থপর। এটাই হচ্ছে আমার কি, একটা বাক্যকে আমি যখন যুক্তি বাক্যে রূপান্তর করব এইভাবে আমাকে রূপান্তর করতে লাগবে। ওকে, এবার দেখো আরেকটা আছে, কি বলছে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ধার্মিক ব্যক্তি হন সম্মানিত। তাহলে আমার দেখো কি উল্লেখ আছে এখানে, আমার এখানে প্রত্যেক উল্লেখ আছে, এই যে দেখো প্রত্যেক, এই যে দেখো প্রত্যেক উল্লেখ আছে। আর ধার্মিক ব্যক্তি সম্মানিত, তো এখানে সম্মানিত বলতে তোমার মূলত কি, এটা সদর্থ কি বুঝাইছে, তাই না? আমি তো বললামই বুঝে নিতে লাগবে, যারা ধার্মিক ব্যক্তি হয় তারা তো অবশ্যই সম্মানিত হয়, তাই না? তো প্রত্যেক ধার্মিক ব্যক্তি সম্মানিত, তাহলে এখানে আমাকে কোন বাক্যে রূপান্তর করতে লাগবে, এ যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। তো আমার এখানে ধার্মিক ব্যক্তি কি বলতো, ধার্মিক ব্যক্তি হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর সম্মানিত কি, সম্মানিত হচ্ছে আমার বিধেয় পদ। কি, ধার্মিক ব্যক্তি কি আমার উদ্দেশ্য পদ, আর সম্মানিত হচ্ছে কি, সম্মানিত হচ্ছে আমার বিধেয় পদ। তাহলে আমি চলো স্ট্রাকচারে চলে যাই। প্রথমে কি আমার এখানে ধার্মিক ব্যক্তি লিখবো, আর এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে সম্মানিত, তাই না? তো তার মানে ধার্মিক ব্যক্তি এ যুক্তি বাক্যের স্ট্রাকচার, তার মানে সামনে কি থাকবে, সামনে থাকবে সকল, আর কি এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে হয়। সকল ধার্মিক ব্যক্তি হয় সম্মানিত, এই যে সকল ধার্মিক ব্যক্তি হন সম্মানিত। আগেই বলছি হন আর হয় একই কথা, সকল ধার্মিক ব্যক্তি হন সম্মানিত। এটা কি বুঝছো কি বুঝনি জানাও, বুঝছো কি বুঝনি একটু জানাও, বুঝছো কি বুঝনি জানাও। একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এগুলো বুঝতেছো কি বুঝো না। প্রথমটা বুঝছো? ওকে, তাহলে আমাদের ফার্স্ট নিয়মটা গেল। এবার আমরা চলো একটু সেকেন্ড নিয়মটা দেখি। সেকেন্ড নিয়মের ক্ষেত্রে দেখো বলছে যে সেম জিনিস, সেম জিনিস আগেরটার মতোই, সকল বা সমস্ত বা সব বা হচ্ছে প্রত্যেক, যে কোনো প্রতিটি, এগুলো যদি উল্লেখ থাকে, আর বাক্যটা যদি কি হয়, নৈরর্থক হয়। আগেরটা কি ছিল, আগেরটা ছিল সদর্থক, তাই না? সদর্থক হলে ছিল এ যুক্তি বাক্য, আর যদি তোমার নৈরর্থক হয় তাহলে আমাকে ওই বাক্যটাকে ও যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। ও যুক্তি বাক্যের স্ট্রাকচার কি, ও যুক্তি বাক্যের স্ট্রাকচার হচ্ছে কিছু ডট 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 নয়, এটা হচ্ছে ও যুক্তি বাক্যের স্ট্রাকচার। এই স্ট্রাকচারে ফেলতে লাগবে। যেমন দেখো কি বলছে, বলছে যে সকল আম মিষ্টি নয়। কি বলছে দেখো, আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো সকল আম মিষ্টি নয়, এইটা তোমার ধরো উল্লেখ আছে, এইটাকে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে কি বাক্যে, যুক্তি বাক্যে রূপান্তর করতে বলছে। তাহলে তুমি আগে স্ট্রাকচার দেখবা, তো স্ট্রাকচার যদি দেখি তাহলে কি, এখানে দেখো সকল উল্লেখ আছে, এই যে দেখো সকল উল্লেখ আছে, আর এখানে দেখো এই যে দেখো, আমি বলছি না যে এই নৈরর্থকের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, সদর্থকের ক্ষেত্রে দেখবো সুপ্ত অবস্থা থেকে, আর নৈরর্থক ক্ষেত্রে বুঝাই যায়, মানে দেখাই যায় যে এটা উল্লেখ আছে। তো এখানে দেখো এখানে নয় উল্লেখ আছে, তার মানে কি আমার সকল উল্লেখ আছে আর বাক্যটা নৈরর্থক। তাহলে আমার বাক্যটাকে কোন বাক্যে রূপান্তর করতে লাগবে, আমার ও যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে এটাকে। তাহলে ও তে রূপান্তর করলে কি হবে বলতো, এখানে আম কি বলতো, এখানে আম হচ্ছে উদ্দেশ্য পদ, এটা প্রথমে আসছে, আর মিষ্টি হচ্ছে কি, মিষ্টি হচ্ছে বিধেয় পদ, মিষ্টি কি বিধেয় পদ। তাহলে হচ্ছে কি হবে, আমি এখানে লিখি আম লিখি, আর এখানে কি লিখবি, মিষ্টি লিখি, তাই না?
ওকে, এখন আমাকে কোন বাক্যে রূপান্তর করতে লাগবে? ও বাক্যে। ও বাক্যে রূপান্তর করলে সামনে কি হবে? সামনে হবে কিছু, কিছু আম। আর ও এর ক্ষেত্রে কি হবে বলতো? ও এর ক্ষেত্রে হচ্ছে নয় আসবে, গুণটা। কিছু আম নয় মিষ্টি, এটাই হচ্ছে যৌক্তিক রূপান্তর। এই যে দেখো, কিছু আম নয় মিষ্টি, এটাই কিছু আম নয় মিষ্টি, এটা হচ্ছে এটাই। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা বুঝলাম। এরপরে দেখো কি বলছি, বলছে যে সব বাংলাদেশি অলস নয়। এই যে দেখো সব উল্লেখ আছে, এই যে সব উল্লেখ আছে, আর এখানে নৈরর্থক বাক্যটা এই যে দেখো নয় উল্লেখ আছে। তার মানে কি এটা কি হবে? ও যুক্তি বাক্য হবে। কি হবে? ও যুক্তি বাক্য। কিভাবে বলছে কি ও যুক্তি বাক্যের ক্ষেত্রে? তাহলে এখানে দেখো বাংলাদেশি কি, বাংলাদেশি এই যে উদ্দেশ্য পদ, আর এখানে অলস কি, অলস হচ্ছে আমার বিধেয় পদ। এখন ও বাক্যে রূপান্তর করতে লাগবে, তার মানে কি এখানে কিছু উল্লেখ থাকবে আর নয় উল্লেখ থাকবে, কিছু বাংলাদেশি নয় অলস। এইভাবে তোমরা এগুলো সলভ করবা, এগুলো পারবা। এবার দেখো কি বলছে, কেউ নয়, কখনো নয়, একটিও নয়। যদি একটা বাক্যে দেখো কেউ নয় আছে, কখনো নয় আছে, একটিও নয় আছে, তাহলে তোমরা ই বাক্যে রূপান্তর করবা তাকে। যেমন দেখো কি বলছে, মানুষ কখনো কি নয়? সুখী নয়। তার মানে কি এই যে দেখো কখনো আর নয় উল্লেখ আছে না, কখনো আর কি নয় উল্লেখ আছে, তো তার মানে কোন বাক্যে রূপান্তর করতে লাগবে? ই বাক্যে রূপান্তর করতে লাগবে। ই বাক্যের স্ট্রাকচার কি? বাক্যে কোনো থাকবে আর কি থাকবে? নয় উল্লেখ থাকবে। এখানে উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ হচ্ছে মানুষ, আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে সুখী। তার মানে কি হবে? কোনো মানুষ নয় সুখী। এর যৌক্তিক রূপ হচ্ছে এটাই, কোনো মানুষ নয় সুখী, এটাই বলছে এখানে। দেখো কোনো মানুষ নয় সুখী। এইগুলো তোমরা প্র্যাকটিস করবা, আরেকটা আছে এটা প্র্যাকটিস করবা তোমরা। ওকে, না বুঝলে তখন আমি বুঝাই দিব। এবার দেখো এইটা যে নিয়মটা আছে, এটা একটু মানে কঠিন মনে হবে আর কি, কঠিন না আসলে, জাস্ট শুধু কমন সেন্স ইউজ করতে লাগবে। দেখো বলছে যে কোনো বাক্যে যদি কেবল, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র উল্লেখ থাকে, আর বাক্যটা যদি সদর্থক হয়, বাক্যটা কি হয়? বাক্যটা যদি সদর্থক হয়, তাহলে তোমার দুইটা হবে যুক্তি বাক্য, একটা হচ্ছে এ যুক্তি বাক্য হবে, আর একটা হচ্ছে ই যুক্তি বাক্য হবে। কি কি হবে? একটা হবে এ যুক্তি বাক্য, আর একটা হবে ই যুক্তি বাক্য। একটা এ যুক্তি বাক্য আর একটা হচ্ছে ই যুক্তি বাক্য, মানে দুইটাই উত্তর হবে। এখন তোমাকে অপশনগুলো চেক দিতে লাগবে যে এ হবে না ই হবে, কোনটা হবে। তো যখন তুমি এ যুক্তি বাক্যে রূপান্তর করবা, তখন তোমার দেখো কি বলবে, যখন এ যুক্তি বাক্যে রূপান্তর করার সময় আমার যে বিধেয় পদটা আছে, এই বিধেয় পদটাকে উদ্দেশ্য পদ করতে লাগবে, আর উদ্দেশ্য পদকে বিধেয় পদ করতে হবে। আর ই যুক্তি বাক্যে রূপান্তর করার সময় উদ্দেশ্য পদকে বিরুদ্ধ পদে রূপান্তর করতে হবে, এবং বিধেয় পদটা অপরিবর্তিত থাকবে। এই যে দেখো বিরুদ্ধ পদ, এটা যদি আমি তোমাদের না পড়াইতাম, আগে যে আমরা পড়ছিলাম পদের শ্রেণী বিভাগে, তো কি তখন কি তোমরা কি বুঝতা যে বিরুদ্ধ পদ কি? এটা আমার আবার নতুন করে পড়াইতে লাগতো। বাট তোমরা কিন্তু এখন জানো বিরুদ্ধ পদ কোনটা। আমার যে কোনো একটা পদ দেওয়া থাকবে, যদি বলে লাল পদের বিরুদ্ধ পদ কি, এর সামনে একটা স্বরেও যুক্ত করে দিলে এটা বিরুদ্ধ পদ হয়ে যাবে, যে লাল পদের বিরুদ্ধ পদ হচ্ছে অলাল পদ। তো এখন তোমাকে এইটা জিনিস খেয়াল রাখতে লাগবে, আমি যদি এ বাক্যে রূপান্তর করি, তাহলে আমার বিধেয়টাকে উদ্দেশ্য করতে লাগবে, উদ্দেশ্যটাকে বিধেয় করতে লাগবে। আর ই বাক্যে রূপান্তর করলে উদ্দেশ্য পদকে কি ওর বিরুদ্ধ পদটাকে নিতে লাগবে, আর বিধেয় পদটা অপরিবর্তিত থাকবে। কিভাবে? দেখো বলছে যে কেবলমাত্র ধার্মিকেরাই সুখী। কারা? কেবলমাত্র ধার্মিকেরাই সুখী। তো দেখো বাক্যে কি আছে? বাক্যে তোমার কেবলমাত্র উল্লেখ আছে। কি আছে? কেবলমাত্র উল্লেখ আছে। এই যে দেখো কেবলমাত্র উল্লেখ আছে। আর বাক্যটা সদর্থক কিভাবে বুঝবো? দেখলাম যে এখানে মানে বুঝাই যাচ্ছে যে ধার্মিকেরাই হচ্ছে কি সুখী কেবলমাত্র, এটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা সদর্থক যুক্তি বাক্য। আর দেখবা এখানে নয় উল্লেখ তো নাই, তার মানে কেবলমাত্র ধার্মিকেরাই হচ্ছে কি সুখী। এটা তার মানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমার উদ্দেশ্য পদ, অর্থাৎ ধার্মিক হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর সুখী কি? সুখী হচ্ছে আমার বিধেয় পদ। গেল। এবার দেখো এবার আমার কি কাজ হবে, দেখো
ফার্স্টে আমি এ যুক্তি বাক্যে আগে রূপান্তর করে দেখি যে কিভাবে করা যায়। তো এ যুক্তি বাক্যে রূপান্তর করলে আমার যে বিধেয় পদটা থাকবে, অর্থাৎ বিধেয় পদ কি এখানে বলতো, এই যে সুখী, এই সুখীটাকে আমার উদ্দেশ্য পদ করতে লাগবে। অর্থাৎ বিধেয় সবসময় উদ্দেশ্যের পরে থাকে, কিন্তু আমি যখন এ যুক্তি বাক্যে রূপান্তর করব তখন আমার এই বিধেয় পদ সুখী পদটা হয়ে যাবে কি উদ্দেশ্য পদ হয়ে যাবে। এইখানে দেখো দেখো এই যে দেখো এইখানে কি এই যে সুখী লোক, এটা কি উদ্দেশ্য পদ হইছে না? আর এই যে ধার্মিক আছে এটা হচ্ছে বিধেয় পদ হইছে। তো সুখী কে হয়? একটা মানুষই তো সুখী হয়, ওই জন্য এটা যাতে শ্রুতি মধুর হয় ওই জন্য লোক কথা লিখছে। তুমি চাইলে লোক নাও লিখতে পারো, সকল সুখী হয় ধার্মিক এটা বলতে পারো। তবে সুখী কারা হয়? মানুষ সুখী হয় বা লোক সুখী হয়, এই জন্য তুমি একটু শ্রুতি মধুর হয় এই জন্য এটা তুমি লিখতে পারো। তাহলে দেখো এখানে বিধেয় পদটা আমার উদ্দেশ্য পদ হবে। এখানে এই যে দেখো সুখী হচ্ছে কি হইছে, আমার উদ্দেশ্য পদ হইছে। আর যে উদ্দেশ্য পদটা আছে, এই যে দেখো উদ্দেশ্য পদটা আছে, এই যে উদ্দেশ্য পদ, এইটাকে আমার বিধেয় পদ করতে লাগবে। এই যে দেখো আমার সুখী যে আছে, সুখী হচ্ছে উদ্দেশ্য পদ হয়েছে, ধার্মিক যে আছে ধার্মিক হয়ে গেছে বিধেয় পদ। তাহলে কি হবে? সকল সুখী লোক হয় ধার্মিক, এটা হবে। আর ই বাক্যে যদি রূপান্তর করতে চাই, কোন বাক্যে? ই বাক্যে। তাহলে দেখো, তাহলে আমার ধার্মিক কি? ধার্মিক হচ্ছে আমার উদ্দেশ্য পদ, সুখী কি? সুখী হচ্ছে আমার বিধেয় পদ। তো আমার এখানে আবার উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য হবে না। এখানে কি হবে দেখো, এইখানে তোমার উদ্দেশ্য যেটা আছে এই উদ্দেশ্যটা হয়ে যাবে কি? বিরুদ্ধ পদ হবে। অর্থাৎ ধার্মিক পদের বিরুদ্ধ পদ কি বলতো? ধার্মিক পদের বিরুদ্ধ পদ হচ্ছে অধার্মিক। কি হবে? অধার্মিক। আর বিধেয় পদটা বিধেয় পদই থাকবে। তো দেখো এখানে কি বলছে, ই যুক্তি বাক্য কোন আর নয়তো উল্লেখ থাকবে, উদ্দেশ্য পদটা কি হবে দেখো, উদ্দেশ্য পদটা হয়ে গেছে বিরুদ্ধ পদ, কোন অধার্মিক লোক। আর এই যে বিধেয় পদ সুখী, সুখী আছে এখানে, কোন অধার্মিক লোক নয়, সুখী। তো পরীক্ষার হলে মূলত উত্তর হয় একটা, হয় এ হবে না হলে ই উত্তর হবে। তো তখন দেখবা যে এখানে এই স্ট্রাকচারটা মনে রাখতে লাগবে যে এ বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্যটা হবে বিধেয়, বিধেয়টা হবে উদ্দেশ্য। আর ই বাক্যের ক্ষেত্রে তোমার কি? ই বাক্যের ক্ষেত্রে তোমার উদ্দেশ্যকে কি বিরুদ্ধ পদে রূপান্তর করতে লাগবে, আর বিধেয়টা হবে কি অপরিবর্তিত থাকবে। এটা এটা কি বুঝছো কি বুঝনি জানো? 4 নাম্বার নিয়মটা আমরা বুঝছি কি বুঝিনি জানাই। 4 নাম্বার নিয়মটা একটু জানাও। 4 নাম্বার নিয়মটা একটু জানাও আমাকে, এটা কি বুঝছো কি বুঝনি বলো 4 নাম্বার নিয়মটা। চার নাম্বার নিয়মটা কি আমরা বুঝছি? একটু জানাও। খুব কি কঠিন লাগতেছে? বলো, খুব কি কঠিন লাগতেছে 4 নাম্বার নিয়মটা? বাকিদের কমেন্ট কই, একটু জানাও। এগুলো তো বুঝার জিনিস, এখন না বুঝলে তো তখন তো আবার তখন বলবা যে ভাইয়া বুঝিনি বুঝিনি। তো তার থেকে এখনই জানাই ফেলো। এই যে ইভা মারিয়া এরা বলছে বুঝছি, বাকিরা বাকিরা ওকে, আরিশা বলছে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা 4 নাম্বার নিয়ম, তোমরা একটু প্র্যাকটিস করবা, বাকিগুলো মিলানোর ট্রাই করবা। আমি যেভাবে বুঝাইছি সেইভাবে মিলানোর হচ্ছে কি ট্রাই করবা। না বুঝলে তো আমি তখন বুঝাই দিবই। এবার দেখো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার কি বলছে, বলছে যে ব্যতীত বা ছাড়া, কি বলছে? ব্যতীত বা ছাড়া যদি উল্লেখ থাকে আর সেটা যদি নির্দিষ্ট হয়, কি বুঝায়? নির্দিষ্ট বুঝায়, তাহলে এ যুক্তি বাক্য আর ই যুক্তি বাক্য দুইটাই হবে। কি হবে? এ আর ই দুইটাই হবে, এ যুক্তি বাক্য আর ই যুক্তি বাক্য দুইটাই হবে। ওকে, কিভাবে দেখো, এখানে বলছে ঢাকা ছাড়া সব শহরেই পরিচ্ছন্ন, এমন কথা বলছে। কি বলছে? ঢাকা ছাড়া সব শহরেই হচ্ছে কি পরিচ্ছন্ন। তো এখানে যে ঢাকা শহরের কথা বলছে, এটা কি নির্দিষ্ট একটা শহরের কথা বলছে না? নির্দিষ্ট একটা শহরের কথাই তো বলছে। ঢাকা কি একটা নির্দিষ্ট শহর, তার মানে কি
যখন দেখবো ব্যতীত বা ছাড়া আছে, এই যে দেখো ছাড়া উল্লেখ আছে আর নির্দিষ্ট আছে, অর্থাৎ ঢাকা হচ্ছে কি এখানে নির্দিষ্ট একটা বিভাগের কথা বলছে ধরো, তো তখন আমি এ যুক্তি বাক্য আর ই যুক্তি বাক্যে রূপান্তর করব। তো এ যুক্তি বাক্যে রূপান্তর কিভাবে করব, তোমরা দেখবা যে এই ছাড়ার পরে যেটা আছে, যে দেখো সব শহর পরিচ্ছন্ন লেখা আছে না এখানে, তখন কি বলবা তোমরা, তোমরা এখানে শহরটাকে নিবা উদ্দেশ্য পদ আর পরিচ্ছন্নটাকে নিবা হচ্ছে বিধেয় পদ। তো এখানে তাহলে কি হবে বলতো, শহর হচ্ছে উদ্দেশ্য পদ, পরিচ্ছন্ন হচ্ছে বিধেয় পদ, আর এ যুক্তি বাক্যের স্ট্রাকচার কি, বাক্যে সকল উল্লেখ থাকবে আর কি উল্লেখ থাকবে, হয় উল্লেখ থাকবে, তার মানে সকল শহর হয় পরিচ্ছন্ন। আর কি, আর যদি ই বাক্যে রূপান্তর করতে বলে, কোন বাক্যে, ই বাক্যে দেখো যদি রূপান্তর করো, তাহলে এই যে ছাড়ার আগে যেটা থাকবে সেইটাকে নিবা আগে, যে ঢাকা হচ্ছে কি নয়, কারণ ই বাক্যে নয় উল্লেখ থাকে, নয় পরিচ্ছন্ন শহর, কি শহর, পরিচ্ছন্ন শহর। এটার ক্ষেত্রে একটু কমন সেন্স ইউজ করতে লাগবে, এগুলো এই জিনিসটা মূলত কি, এই টপিকটাই হচ্ছে কমন সেন্সের উপরে নির্ভরশীল, তুমি আসলে কিভাবে এটাকে ইউজ করবা, এটা তোমার কমন সেন্সের উপরে অনেকটা ডিপেন্ড করবে, নিয়ম তো আছে, তার উপরে তোমার কমন সেন্সের একটা ব্যাপার আছে এখানে। ওকে, তাহলে আমি কি বললাম, আমার যদি এতে রূপান্তর করতে হয়, তাহলে কি এই যে ছাড়ার পরে বা ব্যতীতর পরে যেটা থাকবে সেইটার ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় বের করবা, শহর আর পরিচ্ছন্ন, কারণ শহর আগে আছে পরিচ্ছন্ন পরে আছে, তাহলে কি বলবো, সকল শহর হয় পরিচ্ছন্ন। আর এইখানে যেটা থাকবে ছাড়ার আগে বা ব্যতীতের আগে যেটা থাকবে সেইটাকে নিবা ই এর ক্ষেত্রে, নিয়ে বলবা নয় কি শহর, ঢাকা নয় পরিচ্ছন্ন শহর। তাহলে দেখো, তাহলে এই যে কথাটা আছে এই কথাটার সাথে সামঞ্জস্য হবে, কি বলছে দেখো, বলছে যে ঢাকা সারা সব শহরে পরিচ্ছন্ন, তার মানে যদি 100টা শহর থাকে আমার, তাহলে সেখানে 99টা শহর হচ্ছে পরিচ্ছন্ন, একটা শহর, সেটা কোন শহর, ঢাকা শহর, সেটা পরিচ্ছন্ন নয়। তো এখানে মিলানোর জন্য দেখো এখানে বলছে যে সকল শহর হয় পরিচ্ছন্ন, ঠিক আছে, বাট পরেরটা দেখো, পরেরটা কিভাবে আমি মিলাবো, এই যে বলছে ঢাকা নয় পরিচ্ছন্ন শহর, তাহলে তো ওইটাই তো বুঝাচ্ছে তাই না, আমার যদি মিনিংটা আমি দেখি, ঢাকা বাদ দিয়ে সব শহরকে পরিচ্ছন্ন বলছে, তার মানে ঢাকা কোন শহর বলতো, ঢাকা হচ্ছে একটা অপরিচ্ছন্ন শহর, কি অপরিচ্ছন্ন শহর। তো এই যে দেখো এখানে নয় পরিচ্ছন্ন মানে কি, অপরিচ্ছন্নই না, এইভাবে তোমার হচ্ছে কথার সাথে রিলেট করতে লাগবে, যাতে এইটার মিনিংটা চেঞ্জ না হয়ে যায় আর কি, এটা একটু খেয়াল রাখবা, এই জন্যই বললাম যে কমন সেন্সের ব্যাপার। ওকে, এবার দেখো, এবার ব্যতীত আর ছাড়া কি থাকবে, ব্যতীত আর ছাড়া উল্লেখ থাকবে আগেরটার মতোই, কিন্তু আগেরটা ছিল নির্দিষ্ট আর এইটা হবে অনির্দিষ্ট। আগেরটা কি ছিল, আগেরটা ছিল হচ্ছে আমার নির্দিষ্ট, আগেরটা কি ছিল, আগেরটা ছিল নির্দিষ্ট, আর এইটা কি, এটা হচ্ছে তোমার অনির্দিষ্ট। তাহলে হচ্ছে আমার কি আই যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে, কোন যুক্তি বাক্যে, আই যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। কি বলছে, একটি ব্যতীত সব ধাতু শক্ত। এখন একটি বলতে আসলে কোনটাকে বুঝাইছে সেটা কি এখানে স্পেসিফিক করছে, সেখানে শহর বলতে বুঝাইছে হচ্ছে ঢাকা শহরকে নির্দিষ্ট করে দিছে, কিন্তু এখানে বলছি একটি ব্যতীত, মানে একটি আসলে কোনটাকে বুঝাইছে এটা তো আমি জানি না, এই জন্য এটা অনির্দিষ্ট। তো যেহেতু একটি অনির্দিষ্ট আর ব্যতীত উল্লেখ আছে, তার মানে আমার আই যুক্তি বাক্যে রূপান্তর করতে লাগবে। অলওয়েজ বলছি যে কি, ব্যতীতর পরে যেটা থাকবে সেইটাকে হচ্ছে তুমি প্রায়োরিটি দিবা। ওকে, তার মানে আমার এখানে ধাতু হচ্ছে উদ্দেশ্য পদ, শক্ত হচ্ছে কি বিধেয় পদ। তাহলে আই যুক্তি বাক্যের ক্ষেত্রে যদি রূপান্তর করি তাহলে কি হবে, ধাতু চলে যাবে উদ্দেশ্য পদে, শক্ত চলে যাবে বিধেয় পদে, আর আই যুক্তি বাক্যের স্ট্রাকচার হচ্ছে কিছু হয়, তার মানে কিছু ধাতু হয় শক্ত, কি কিছু ধাতু হয় শক্ত। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এরপরে দেখো, এইটা তোমার হচ্ছে কি, এটাও তোমার একটা কমন সেন্সের উপরে ডিপেন্ড করবে, কেমন দেখো, বলছে যে বাক্যের শুরুতে যদি ইহা, এখন, এটা থাকে, তাহলে অবস্থার উপর ভিত্তি করে যৌক্তিক আকারে রূপান্তর করতে হয়। যেমন কি বলছে, বলছে যে এখন হচ্ছে কি গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, এখন হচ্ছে কি গ্রীষ্মকাল, শীতকাল আর কি বর্ষাকাল। তো এগুলো আসলে কাকে নির্দেশ করে বলতো, শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, এগুলো কি ঋতুকে নির্দেশ করে না, কাকে, এগুলো হচ্ছে ঋতুকে নির্দেশ করে। তখন তোমাকে বলতে লাগবে কি, ঋতুটি হয় গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল, কি বর্ষাকাল। তারপর বলছে কি, এখন সকাল, দুপুর বা রাত, এই সকাল, দুপুর, রাত কাকে নির্দেশ করে, এগুলো হচ্ছে সময়কে নির্দেশ করে, কাকে, সময়কে নির্দেশ করে। তখন তোমাকে বলতে লাগবে সময়টি হয় সকাল, দুপুর বা রাত। এখন শীত, এখন এই যে শীত বললো, শীত কি বলতো, শীত বলি বা গরম বলি, এগুলো কাকে নির্দেশ করে, এগুলো আবহাওয়াকে নির্দেশ করে, কাকে, এগুলো হচ্ছে আমার আবহাওয়াকে নির্দেশ করে, যে
আবহাওয়াটি হয় শীত। এবার বলছে এটি ন্যায়। ন্যায় কি হয়? একটা কাজই তো ন্যায় বা অন্যায় হয়, তাই না? ওই জন্য বলতে লাগবে কাজটি হয় কি? ন্যায়। তারপর বলছে ইহা দামি। দামি কি হয়? একটা জিনিস দামি হয়, তাই না? একটা জিনিস হচ্ছে আমার কি হয়? দামি হয়। ওই জন্য বলছে জিনিসটি হয় দামি। এগুলো তোমার কি? এগুলো তোমার অবস্থার উপরে ভিত্তি করে যৌক্তিক আকারে রূপান্তর করতে লাগবে। তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে লাগবে, দেখবে যে এগুলো থেকে পরীক্ষায় আসবে। এগুলো থেকে কি আসবে? এগুলো থেকে পরীক্ষায় আসবে। ওকে, এইগুলো থেকে পরীক্ষায় আসবে। এগুলো থেকেই পরীক্ষায় আসবে। তো তোমরা ওইটা জাস্ট একটু প্র্যাকটিস করবে। আমি গুরুত্বপূর্ণ নিয়মগুলো দেখাই দিয়েছি। আমাদের এইটা হচ্ছে লাস্ট পার্ট, যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি একটু খালি সময় দিলাম তোমাদের 30 সেকেন্ড। তোমরা একটু কি হও, তোমরা একটু রিল্যাক্স হও, এরপর আমি বুঝাচ্ছি। রুবেল শিকদার জিজ্ঞেস করছে ঋতুকে। ঋতু হচ্ছে কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এগুলো কি বলতো? এগুলোকে কি ঋতু বলে না? তোমাদের আগের জিনিসটা ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে আমরা এখন লাস্ট পার্টটা পড়বো। এটা একটু ঠান্ডা মাথায় পড়বা, একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করিও। ওকে, একটা যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো দেখো কি বলছে, পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতাকে বোঝায়। আচ্ছা, পদের প্রসারতা জিনিসটা কি, এটা আমরা বুঝতেছি, দাঁড়াও। একটি যুক্তিবাক্যে কোন একটি পদ ওই পদের কতটুকু ব্যক্তার্থ প্রকাশ করলো বা কতটুকু ব্যক্তার্থের ভিত্তিতে প্রকাশ হলো তার পরিমাপকে পদের ব্যাপ্যতা বলে। অর্থাৎ দেখো, একটা যুক্তিবাক্যে এই যে দেখো, আমি যখন বলি সকল মানুষ আর কিছু মানুষ, যখন আমি বলি, এইখানে দেখো, এখানে সকল মানুষ বলতে কি বুঝাইছে বলতো? সকল মানুষ বলতে তোমার এখানে কিন্তু সমগ্রটাকেই বুঝাইছে, তাই না? সমগ্র ব্যক্তর্থটাকে এখানে বুঝাইছে না? সকল মানুষ মানে কোনো কিছু বাদ দেবে না। স্বীকার অস্বীকার করার ব্যাপারটা পরে, আগে বুঝো ব্যাপারটা যে সকল মানুষ বলতে কি। সকল মানুষ বলতে আমার সমগ্র ব্যক্তর্থটাকেই বুঝাবে, তাই না? কারণ কেন ব্যক্তর্থের সাথে রিলেটেড? কারণ এই যে দেখো, সংখ্যা বা পরিমাণ বুঝাচ্ছে, সকল মানুষের কথা বলা হয়েছে এখানে। তো যখনই তোমার এমন কিছু বোঝাবে, তখন কি সকল মানুষ মানে সম্পূর্ণ ব্যক্তর্থটাকেই প্রকাশ করবে। এই যে দেখো, কতটুকু, এই যে পদের, এখানে মানুষ কি, মানুষ একটা পদ না? পদের কতটুকু ব্যক্তর্থকে হচ্ছে কি প্রকাশ করলো, পদের কতটুকু ব্যক্তর্থকে প্রকাশ করলো। সকল মানুষ মানে কি সম্পূর্ণ ব্যক্তর্থটাকে প্রকাশ করলো। আর কিছু মানুষ মানে কি, কিছু মানুষ মানে হচ্ছে কি আংশিক ব্যক্তর্থকে প্রকাশ করছে। কাকে? আংশিক ব্যক্তর্থকে প্রকাশ করছে। কেন? কারণ কি কিছু মানুষ বুঝাচ্ছে, কিছু মানুষ দ্বারা কাকে বুঝায়? আংশিক ব্যক্তর্থকে হচ্ছে কি প্রকাশ করে কিছু মানুষ দ্বারা। ওকে, আর সকল মানুষ দ্বারা সম্পূর্ণ ব্যক্তর্থকে প্রকাশ করে। যদি দেখো যে সম্পূর্ণ ব্যক্তর্থকে প্রকাশ করছে, তখন সেটাকে বলা হয় ব্যাপ্য পদ। কোন পদ? ব্যাপ্য পদ। সম্পূর্ণ ব্যক্তর্থ যদি প্রকাশ করে তাহলে হবে ব্যাপ্য পদ, আর আংশিক যদি ব্যক্তর্থকে প্রকাশ করে তাহলে হবে অব্যাপ্য পদ।
তার মানে কি বললো যে ভাইয়া বলছে যে যদি আমার ওই পদের সম্পূর্ণ ব্যক্তটাকে প্রকাশ করে তাহলে হবে ব্যাপ্য পদ। যেমন এখানে ব্যাপ্য পদ কোনটা বলতো, সকল মানুষ না কিছু মানুষ, অবশ্যই সকল মানুষ হচ্ছে আমার ব্যাপ্য পদ। কেন? কারণ সম্পূর্ণ ব্যক্তটাকে প্রকাশ করছে। আর অব্যাপ্য পদ হচ্ছে কিছু মানুষ, কেন? কারণ এখানে আংশিক ব্যক্তটাকে হচ্ছে কি প্রকাশ করছে। এটাই হচ্ছে ব্যাপ্য অব্যাপ্য পদ। পদের হচ্ছে কি, পদের প্রসারতা বলতে কি কতটা ব্যক্তত্ব প্রকাশ করলো, প্রসার কতটা ওর আর কি, সম্পূর্ণতাই নাকি আংশিক, এমন আর কি। ওকে, এই যে দেখো ব্যক্তর্থ ব্যাপ্যপদ কি বলছে, বলছে যে একটি যুক্তিবাক্যে যখন কোন পদ তার সম্পূর্ণ, এই যে দেখো সম্পূর্ণ ব্যক্তর্থের ভিত্তিতে প্রকাশিত হয় তখন ওই পদকে ব্যাপ্য বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষের ক্ষেত্রে কি মরণশীল কথাটা বলা হয়েছে, কার ক্ষেত্রে? সকল মানুষের কে কিন্তু মরণশীল বলা হয়েছে, তার মানে কি ব্যাপ্য পদ। আর একটা যুক্তিবাক্যে যখন কোন পদ তার আংশিক ব্যক্তর্থ, এই যে দেখো আংশিক ব্যক্তর্থের ভিতরে প্রকাশিত হয় তখন ওই কি বলে, ওই হচ্ছে পদকে অব্যাপ্য পদ বলে। যেমন কিছু মানুষ হয় উচ্চ শিক্ষিত, এই যে দেখো এখানে মানুষ, এই যে উচ্চ শিক্ষিত কথাটাকে কিছু মানুষের ক্ষেত্রে কি স্বীকার করে নেওয়া হয়েছে, আংশিক, আংশিক, এই যে কিছু মানুষ, এটা কি আংশিক, এটাই হচ্ছে কি অব্যাপ্য। যখন দেখবা আংশিক অব্যাপ্য, যখন দেখবা হচ্ছে কি সমগ্র, তখন সেটা ব্যাপ্য। ওকে, এরপরে দেখো, এরপর পদের ব্যাপ্যতার নিয়ম আছে দুইটা। পদের ব্যাপ্যতার হচ্ছে কয়টা? দুইটা নিয়ম আছে। কি কি দেখো, পদের ব্যাপ্তির বা ব্যাপ্যতার দুইটা নিয়ম হচ্ছে কি আছে, কি কি তোমার হচ্ছে দেখো, ফার্স্টে কিভাবে মাথায় রাখবা, দেখো দুইটা নিয়ম দেখো। প্রথমে বলছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ। তো স্বাভাবিকভাবে আমার একটা কি, একটা যুক্তিবাক্যের কয়টা পদ থাকে? একটা উদ্দেশ্য পদ থাকে, একটা বিধেয় পদ থাকে, তাই না? তো এই উদ্দেশ্য পদটা হয় কি হবে, হয় ব্যাপ্য হবে, না হলে কি হবে, অব্যাপ্য হবে। কখন ব্যাপ্য হবে? যদি দেখি উদ্দেশ্য পদটা সমগ্র ব্যক্তর্থকে প্রকাশ করছে তাহলে ব্যাপ্য হবে। যখন দেখি উদ্দেশ্য পদটা সমগ্র ব্যক্তর্থকে প্রকাশ করেনি তখন সেটা কি হবে, অব্যাপ্য হবে। আবার বিধেয় পদটা কি, যদি সমগ্র ব্যক্তর্থ প্রকাশ করে তাহলে ব্যাপ্য হবে, যদি আংশিক ব্যক্তর্থ প্রকাশ করে তাহলে অব্যাপ্য হবে। এই দুইটা পদই তো ব্যাপ্য অব্যাপ্য হবে, আর তো কোনো পদ নাই যারা ব্যাপ্য বা কি হবে, অব্যাপ্য হবে। তো ফার্স্টে দেখো, ফার্স্টে বলছে যে যেটা সার্বিক যুক্তিবাক্য। তো সার্বিক যুক্তিবাক্য কে কে বলতো? সার্বিক সদর্থক আর সার্বিক নিরর্থক। তার মানে সার্বিক যুক্তিবাক্য কে কে? সার্বিক হচ্ছে এ বাক্য আর ই বাক্য, এই দুইটাই তো সার্বিক বাক্য, তাই না? আই আর ও তো কি, আই আর ও হচ্ছে তোমার কি, আই আর ও কি, আই আর ও হচ্ছে বিশেষ, আর সার্বিক হচ্ছে কি এ আর ই। তার মানে এ আর ই যুক্তিবাক্যের যে উদ্দেশ্য পদ থাকবে, অর্থাৎ প্রথম যেই পদটা থাকবে সেটা হচ্ছে ব্যাপ্য, তোমাকে বলেই দিছে যে কোনটা ব্যাপ্য হবে। কিন্তু বিশেষ যুক্তিবাক্যের, কিসের? বিশেষ যুক্তিবাক্যের, অর্থাৎ বিশেষ যুক্তিবাক্য কারা? আই আর ও, এদের হচ্ছে কি উদ্দেশ্য পদ কি? এদের উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য, এদের উদ্দেশ্য পদ কি? অব্যাপ্য। তাহলে একটু মাথায় নাও প্রথম নিয়মটা কি। প্রথম নিয়মটা হচ্ছে তোমার সার্বিক আর বিশেষ নিয়ে। তো সার্বিক আর বিশেষ, আরেকটা হচ্ছে উদ্দেশ্য পদ নিয়ে। আগে আমরা উদ্দেশ্য দেখব, পরে দেখব কি, পরে দেখব হচ্ছে বিধেয়। তো আমি যদি দেখি যে সার্বিক যুক্তিবাক্যের কি উদ্দেশ্য পদ কি, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যবোধ হচ্ছে আমার কি ব্যাপ্য, তার মানে এ আর ই যুক্তিবাক্যের উদ্দেশ্যবোধ ব্যাপ্য। আর বিশেষ যুক্তিবাক্য অর্থাৎ আই আর ও যুক্তিবাক্যের উদ্দেশ্যবোধ কি, উদ্দেশ্যবোধ হচ্ছে অব্যাপ্য। এটা হচ্ছে প্রথম নিয়ম। এরপর দ্বিতীয় নিয়মটা দেখো, দ্বিতীয় নিয়ম হচ্ছে তোমার নৈর্থক যে যুক্তিবাক্যগুলো আছে, কার? নৈর্থক যে যুক্তিবাক্যগুলো আছে, এই নৈর্থক যুক্তিবাক্য কে কে বলতো? নৈর্থক যুক্তিবাক্য হচ্ছে ই বাক্য আর ও বাক্য, তাই না? সার্বিক নৈর্থক, বিশেষ নৈর্থক, একটা ই একটা হচ্ছে ও। এদের যে বিধেয় পদটা আছে, কোন পদ? বিধেয় পদ হচ্ছে তোমার ব্যাপ্য হবে। বিধেয় পদ কি হবে? বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য হবে। আর তোমার যে সদর্থক যে যুক্তিবাক্য আছে, কে কে সদর্থক বলতো? এ যুক্তিবাক্য, কেন? সার্বিক সদর্থক, আরেকটা হচ্ছে কি বিশেষ সদর্থক, একটা হচ্ছে কি আই যুক্তিবাক্য। এরা দুইটা হচ্ছে কি, এরা দুইটার বিধেয় পদ যে আছে, এই বিধেয় পদটা হচ্ছে কি অব্যাপ্য। এদের দুই, এদের কি বিধেয় পদ কি? এদের বিধেয় পদ হচ্ছে আমার অব্যাপ্য। তো এইটা হচ্ছে নিয়ম। এখন দেখো, এখন তোমাদের হচ্ছে কি এটা গুলাই যাওয়ার সম্ভাবনা আছে বেশি, আল্লাহ এটা কিভাবে মনে রাখবো, কি করব না করব। তো এইটার জন্য আমার একটা সূত্র আছে, এটা হচ্ছে যুক্তিবিদ সুইনবার্ন আছে, কে? সুইনবার্ন একটা সূত্র আবিষ্কার করছে, এই যে এই সূত্রটার নাম হচ্ছে এসএ বিনব।
কি নাম? এস এ বিনব। এটা যদি আমরা উচ্চারণ করি এস এ বিনব, ASEBINOP, কি? এস এ বিনব। এই সূত্রটার সাহায্যে খুব সহজে একটি যুক্তি বাক্যের কোনটা পদ ব্যাপ্য আর কোন পদটা হচ্ছে অব্যাপ্য, কোন পদটা হচ্ছে অব্যাপ্য তা নির্ণয় করার কৌশল আবিষ্কার করছে। এটা দিয়ে আমরা এখন খুব সহজে মাথায় রাখতে পারবো, কারণ এটা হচ্ছে কি হয়, এটা আমার গুলায় যায়, বাট এইটারও আসলে আমার মুখস্থ করতে লাগবে, কিছু করার নাই। এটা আমি পরে দেখাচ্ছি কেন আসলে এটা মুখস্থ করতে লাগবে। তার আগে আমরা একটু এই সূত্রটা দেখি। সূত্রটা দেখো, এই যে এটা তো পড়াইছি, এই যে দেখো। আচ্ছা, এটার জন্য আমার একটু সাদা পেজ লাগবে, তোমাদের বুঝাবো আমি। কথাই বুঝাই। আচ্ছা, এই জায়গাটাতে বুঝাই। ঠান্ডা মাথায় এখন আমার একটু কথা শুনো এখন। কিভাবে আমার কোনটা পদ ব্যাপ্য কোনটা অব্যাপ্য, এটার জন্য আমার একটা সূত্র আছে। এই সূত্রের নাম হচ্ছে, দেখো, সূত্রের নাম হচ্ছে এস এ বিনব। কি নাম? এস এ বিনব। এই সূত্রের নাম হচ্ছে এস এ বিনব। কি নাম? এস এ বিনব হচ্ছে এই সূত্রটার নাম। তো আমরা যদি এই সূত্রটার দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখবো এখানে চারটা যুক্তি বাক্য আছে। কি কি? এই যে বড় হাতে যে দেখো এ আছে, এটা হচ্ছে এ যুক্তি বাক্য। এই যে এটা হচ্ছে ই যুক্তি বাক্য, এটা হচ্ছে আই যুক্তি বাক্য, এটা হচ্ছে ও যুক্তি বাক্য। এদের সাথে লেখা আছে, দেখো, এ এর সাথে লেখা আছে এস, ই এর সাথে লেখা আছে বি, আই এর সাথে লেখা আছে এন, ও এর সাথে লেখা আছে পি। তো এখন দেখো, এখন আমি তোমাদের বলি, উদ্দেশ্যের ইংরেজি কি তোমরা কি জানো? উদ্দেশ্যের ইংরেজি কি তোমরা কি জানো? এই যে উদ্দেশ্য, আমার কয়টা পদ আছে বলো তো? দুইটা পদ না? একটা উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। তো এই উদ্দেশ্যের ইংরেজি কি জানো? উদ্দেশ্যের ইংরেজি হচ্ছে সাবজেক্ট। উদ্দেশ্যের ইংরেজি কি? উদ্দেশ্যের ইংরেজি হচ্ছে সাবজেক্ট। আর বিধেয়ের ইংরেজি কি? বিধেয়ের ইংরেজি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট আমরা ছোটবেলায় পড়ে আসছি না? সাবজেক্ট প্রেডিকেট আমরা ছোটবেলায় পড়ে আসছি না? একটু মাথায় রাখবো, উদ্দেশ্যের ইংরেজি হচ্ছে সাবজেক্ট, বিধেয়ের ইংরেজি হচ্ছে প্রেডিকেট। বিধেয়ের ইংরেজি কি? বিধেয়ের ইংরেজি হচ্ছে আমার প্রেডিকেট। তাহলে এখন দেখো, এখন এইখানে যেটা আছে, সেটা হচ্ছে যে দেখো, এর সাথে কি আছে বলতো? এর সাথে হচ্ছে এস আছে। এস মানে কি জানো? এস মানে হচ্ছে সাবজেক্ট। তার মানে এ যুক্তি বাক্যের সাথে আছে কি? সাবজেক্ট আছে। ই যুক্তি বাক্যের ক্ষেত্রে দেখো বি আছে। বি মানে কি? বি মানে হচ্ছে বোথ। বি মানে হচ্ছে বোথ। বোথ মানে কি জানো? বোথ মানে সাবজেক্ট প্রেডিকেট দুইটাকেই বুঝাইছে। তার মানে এখানে সাবজেক্ট আর প্রেডিকেট দুইটাই আছে। আর আই মানে হচ্ছে, সরি, এন মানে হচ্ছে নান। এন মানে হচ্ছে কি তোমার? এন মানে হচ্ছে নান। অর্থাৎ এখানে সাবজেক্ট প্রেডিকেট কোনোটাই নাই, কোনোটাই কি নাই। আর ও ও এর ক্ষেত্রে দেখো পি আছে। পি মানে হচ্ছে তোমার প্রেডিকেট। প্রেডিকেট মানে কি? প্রেডিকেট মানে তোমার বিধেয় আছে। কি আছে? বিধেয় আছে। ওকে, এখন এইটার তাহলে আমার দরকারটা কি? এটা এখন আমি দেখাই, এটার আমার আসলে দরকার কি। এস এ বেনব, বুঝছো? এখন এইটার আমার তাহলে দরকারটা কি? ওকে, কি দরকার দেখো, আমি তো বুঝাই দিলাম তোমাকে যা যা বোঝানোর, যে আমার আসলে একটা যুক্তি বাক্য, ধরো এ যুক্তি বাক্য, বুঝলাম। এ যুক্তি বাক্যের ক্ষেত্রে কি কি আছে বলতো? এর হচ্ছে উদ্দেশ্য পদ আছে, আর এর কি আছে? এর হচ্ছে বিধেয় পদ আছে। কোনটা পদ ব্যাপ্য আর কোনটা অব্যাপ্য, এটা এখন আমাকে বের করতে লাগবে। এ যুক্তি বাক্যের ক্ষেত্রে তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা তো এইটুকু জানি যে দেখো, আমরা এইটুকু নিয়ে আপাতত কাজ করি। এর ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবো। আচ্ছা, বি মানে কি? বি মানে ভাইয়া বলছে যে সাবজেক্ট প্রেডিকেট দুইটাই। এন মানে হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কোনোটাই না। আর পি মানে তো পি বুঝছি আমি, তাই না? ওকে, আচ্ছা, এই কালারটা একটু চেঞ্জ করে অন্য কালার নিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো, এখন তোমরা মাথায় রাখবা যে এই যে সূত্রটার মধ্যে বা যে ট্রিক্সটা আছে, এই ট্রিক্স এর মধ্যে যেটা উপস্থিত থাকবে সেইটা হচ্ছে ব্যাপ্য। যে উপস্থিত, সে হচ্ছে কি? সে ব্যাপ্য।
আর যে অনুপস্থিত সে হচ্ছে অব্যাপ্য। তাহলে আমরা ফার্স্টেরটা যদি দেখি, এ এর সাথে এজ আছে, তার মানে এখানে কে উপস্থিত আছে বলতো? এখানে হচ্ছে আমার এসটা উপস্থিত আছে, তার মানে কি আমার সাবজেক্ট উপস্থিত আছে। সাবজেক্ট উপস্থিত আছে মানে কি? সাবজেক্ট উপস্থিত আছে মানে আমার ব্যাপ্য। কি? ব্যাপ্য। আর কি আমার এখানে কোনটা উপস্থিত নাই বলতো? এখানে কি আমার প্রেডিকেট কি আমি দেখতে পাচ্ছি? এর সাথে কি প্রেডিকেট আছে? প্রেডিকেট নাই, তার মানে প্রেডিকেট হচ্ছে কি? প্রেডিকেট হচ্ছে অব্যাপ্য। প্রেডিকেট হচ্ছে কি? অব্যাপ্য। তো এ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ হচ্ছে ব্যাপ্য, আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এটাই হচ্ছে এটার নিয়ম। এরপরে সেকেন্ডটা দেখো, এরপরে কোনটা দেখবো আমরা? সেকেন্ডটা দেখবো, যে আমার যদি আমি সূত্রটা লিখি আরেকবার, তার মানে ই এর ক্ষেত্রে আমি এখন বের করব। কার ক্ষেত্রে? ই এর ক্ষেত্রে আমি বের করব কি কি এর উদ্দেশ্যটা কি আর বিধেয়টা কি, এটা আমি বের করব। তার মানে এখানে কি? এখানে হচ্ছে বি আছে। বি মানে কি? বি মানে বোথ। বোথ মানে সাবজেক্ট প্রেডিকেট দুইটাই কি আছে? উপস্থিত আছে। তার মানে কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য, আর বিধেয় কি? বিধেয় হচ্ছে অব্যাপ্য। বিধেয় কি? সরি, বিধেয় কি? বিধেয় হচ্ছে ব্যাপ্য। কেন? কারণ কি? কারণ হচ্ছে আমার বোথ মানে সাবজেক্ট প্রেডিকেট দুইটাই উপস্থিত আছে। কারণ যে উপস্থিত থাকবে সে ব্যাপ্য, যে উপস্থিত থাকবে না সে অব্যাপ্য। এখানে কি দুইটাই উপস্থিত আছে, তার মানে দুইটাই কি? দুইটাই হচ্ছে আমার ব্যাপ্য। এইটুক বুঝছো কি বুঝনি একটু জানাও তো কমেন্ট করে, দ্রুত জানাও, দ্রুত কমেন্ট করে আমাকে জানাও বুঝছি কি বুঝিনি, বুঝছি কি বুঝিনি একটু জানাও, বুঝছি কি বুঝিনি একটু জানাও। বুঝছি কি বুঝিনি, ব্যাপ্য অব্যাপ্য এটা কিন্তু গুলায় যাবে। সূত্রটা দিয়ে তোমরা বুঝছো কি বুঝনি আমাকে জানাও, সূত্রটা দিয়ে বুঝছো কি বুঝনি এটা একটু জানাও। দ্রুত জানাও বুঝছো কি বুঝনি। সিয়াম বলছে ক্লিয়ার, বাকিরা? বাকিরা একটু জানাও। তাহলে এখন আমারে আবার লিখে দিই, আই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি আর বিধেয় পদ কি আমাকে একটু বের করে দাও, আমাকে একটু বের করে দাও। আই যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধেয় কি আমাকে একটু এটা বের করে দাও। আই যুক্তি বাক্যের উদ্দেশ্য কি পদ? ব্যাপ্য না অব্যাপ্য? বিধেয় পদ ব্যাপ্য না অব্যাপ্য? এটা একটু লিখে দাও, এটা একটু আমাকে বলো, কমেন্ট করে বলো। আই যুক্তি বাক্যেরটা বলো, তোমরাই বলো দেখি বের করতে পারো কি পারো না, যা যেভাবে শিখাইছি সেভাবেই। সিয়াম আর ইভা তোমরা একটু উত্তর করো, এটা কি হবে বলো, বলো। তাহলে বুঝবো যে বুঝছো। নুসরাত জাহান এখন তুমি উত্তর করো যে আই যুক্তি বাক্যের ক্ষেত্রে কি হবে, উদ্দেশ্যপদ কি হবে আর বিধেয়পদ কি হবে, এটা একটু কমেন্ট করো, কমেন্ট করো। কই তোমাদের কমেন্ট দেখতেছি না কেন? তাহলে কি বুঝলা তোমরা? তোমরা তো বুঝোইনি। একজন আবার রুবেল শিকদার এটা আবার উল্টা পাল্টা লিখে রাখছে। এই যে আরিশা বুঝছে, আরিশা বুঝছে,
বাকিরা যে বললা বুঝছি, তো তোমরা তো এইটুক তো, এটা তো 10 সেকেন্ডের কাজ, এগুলো তো এমসিকিউ তে আসবে। তো এইটুক নরমাল জিনিস যদি তোমরা বলো যে বের করতে না পারো তাহলে কেমনে হবে? এই যে সিয়াম আবার বলছে উদ্দেশ্য অব্যক্ত বিধেয় ব্যক্ত। আরে ভাই একটা জিনিস বুঝাইলাম সুন্দরভাবে, যে যে উপস্থিত থাকবে সে হচ্ছে তোমার কি, যে উপস্থিত থাকবে, উপস্থিত থাকবে, উপস্থিত থাকবে সে কি, সে হচ্ছে ব্যাপ্য। আর যে অনুপস্থিত, যে হচ্ছে কি অনুপস্থিত, মানে যারটা থাকবে না সে কি, সে হচ্ছে অব্যাপ্য। তো আমি কার বের করতে বলছি? আমি আই যুক্তি বাক্যের বের করতে বলছি। তো আয়ের ক্ষেত্রে এখানে কি লেখা আছে? এখানে নান লেখা আছে। নান মানে কি বলছি আমি? নান মানে বলছি সাবজেক্ট প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় কোনোটাই উপস্থিত নাই। উপস্থিত নাই মানে কি? উপস্থিত নাই মানে হচ্ছে তোমার কি, অনুপস্থিত। তো অনুপস্থিত মানে কি? অনুপস্থিত মানে হচ্ছে অব্যাপ্য, অর্থাৎ এখানে সাবজেক্টও নাই, প্রেডিকেটও নাই। তার মানে কি হবে? তার মানে উদ্দেশ্য পদ কি হবে? উদ্দেশ্য পদ অব্যাপ্য, আর বিধেয় পদ কি? বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। তো এইটা তো বের করতে তো 10 সেকেন্ডও লাগে না। তো নরমাল এইটুক জিনিস তোমরা বুঝো না? এরপর দেখো, এরপর আমি আবার কি, এরপর আমি ও বাক্যের বের করব। কোন বাক্যের? ও বাক্যের। তো ও বাক্যের ক্ষেত্রে কি বলছে? ও বাক্যের ক্ষেত্রে আমি বের করব, ও বাক্যের ক্ষেত্রে এই যে উদ্দেশ্য আর এই যে বিধেয় আমি বের করব, কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য। তাহলে কে, ও এর ক্ষেত্রে কে আছে উল্লেখ? ও এর ক্ষেত্রে পি উল্লেখ আছে। পি মানে কি? পি মানে হচ্ছে আমার প্রেডিকেট। প্রেডিকেট মানে কি? বিধেয়। বিধেয়টা হচ্ছে আমার এখানে উল্লেখ আছে, কিন্তু কোনটা উল্লেখ নাই? উদ্দেশ্য উল্লেখ নাই। বিধেয় উল্লেখ আছে মানে কি? উল্লেখ আছে মানেই হচ্ছে ব্যাপ্য। তার মানে ও যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। আর ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি এখানে আছে? সাবজেক্ট আছে? নাই তো। তার মানে কি? তার মানে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অব্যাপ্য। সেটা কি? সেটা হচ্ছে অব্যাপ্য। সেটা কি? সেটা হচ্ছে আমার অব্যাপ্য। তার মানে ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে কি, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। এবার যদি না বুঝো, এর থেকে সহজ করে তো কেউ বুঝাইতে পারবে না। এই যে সিয়াম হাসান বলছে তুমি কই ঠিক বলছো, তুমি তো ফার্স্টেরটা কি বলছো? ফার্স্টেরটা বলছো ব্যাপ্য, পরেরটা বলছো অব্যাপ্য। আমি তো কমেন্ট দেখছি, ওই কমেন্ট তো তুমি ডিলিট করে দিছো। দুইটাই অব্যাপ্য, তুমি এমন কমেন্ট করছো। ওকে, এটা গেল। এখন আমি কেন বলছি যে এইটা লাগবে? এইটা লাগবে এই কারণেই যে এই যে সুইনবার্নের যে অ্যাসিভিনভ সূত্র আছে, এটা দিয়ে তোমরা হয়তো এমসিকিউ সলভ করতে পারবা। কি সলভ করতে পারবা? এমসিকিউ সলভ করতে পারবা, এমসিকিউ পারবা। বাট যখন তোমাদের সিকিউ এ আসবে, সিকিউ এ যখন তোমাদের প্রশ্ন আসবে, কি আসবে? সিকিউ এ যখন তোমাদের প্রশ্ন আসবে, তখন তোমাদের কিন্তু এই দুইটা নিয়ম লিখতে লাগবে। পদের ব্যাপ্তির বা ব্যাপ্যতার কি, পদের ব্যাপ্তির বা ব্যাপ্যতার দুইটা নিয়ম হচ্ছে তোমার কি লিখতে লাগবে, তোমার পরীক্ষায় লিখে এটা তোমাকে বুঝাইতে লাগবে। ওকে, আচ্ছা যাই হোক, এটা আবার আমি ট্রিক্সটা লিখে দিছি কিভাবে আছে, জাস্ট এটা একটু মাথায় রাখবা। দেখো একটু কমন সেন্স দিয়ে মাথায় রাখো যে ফার্স্টে আমি কি দেখবো, আমি ফার্স্টে হচ্ছে পরিমাণের যে ব্যাপারটা আছে, অর্থাৎ সার্বিক, আরেকটা হচ্ছে কি বিশেষ যে আছে, এদের উদ্দেশ্য পদগুলো দেখবো। যে সার্বিকের ক্ষেত্রে যে উদ্দেশ্য পদ আছে সেটা হবে ব্যাপ্য, আর বিশেষের ক্ষেত্রে যে উদ্দেশ্য পদ আছে সেটা হবে অব্যাপ্য। এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে নৈর্থক আর সদর্থক, আর নৈর্থক যেটা আছে, তো নৈর্থকের ক্ষেত্রে বিধেয় পদটা হবে ব্যাপ্য, আর সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হবে অব্যাপ্য। এটা একটু তোমাদের মাথায় রাখতে লাগবে, আর ওই ট্রিক্সটা দিয়ে দরকার হলে একটু বের করবা আর কি। আর এর থেকেও সহজ করে দেখো, আমার এখানে লেখা আছে উত্তর করবা কিভাবে। যদি ধরো পরীক্ষায় আসলো যে আসলে ওইটা মূলত ধরো বলছে যে, ধরো এমন করে বলছে যে ব্যাপ্য অব্যাপ্য, আর আরেকটা হচ্ছে তোমার অব্যাপ্য অব্যাপ্য, এমন করে দেওয়া থাকবে বলবে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, যদি এমন করে দেওয়া থাকে তাহলে তাহলে অলওয়েজ প্রথমটাকে কি করবা? প্রথমটাকে ধরবা উদ্দেশ্য পদ, আর দ্বিতীয়টাকে ধরবা বিধেয় পদ।
প্রথমটাকে কি, প্রথমটাকে ধরবো আমরা উদ্দেশ্য পদ, দ্বিতীয়টাকে ধরবো আমরা বিধেয় পদ, এইভাবে ধরবো আমরা। যদি বলা থাকে যে এটা উদ্দেশ্য এটা বিধেয় তাহলে তো ভালোই, আর যদি এমন করে দেওয়া থাকে ব্যাপ্য অব্যাপ্য অব্যাপ্য অব্যাপ্য, তাহলে কি করবা, প্রথমটাকে উদ্দেশ্য ধরবা, পরেরটাকে বিধেয় ধরবা, আবার কি আবার প্রথমটাকে উদ্দেশ্য ধরবা, পরেরটাকে বিধেয় ধরবা। তাহলে এখন বলবে যে এই দুইটা আসলে কোন যুক্তি বাক্যকে নির্দেশ করে। তাহলে যুক্তি বাক্য কয়টা, যুক্তি বাক্য হচ্ছে চারটা। কয়টা, চারটা। তো ফার্স্টে তুমি কি লিখবা, তুমি এই যে এসে বিনোবের সূত্রটা লিখে ফেলবা। কার সূত্র, এসে বিনোবের সূত্রটা লিখে ফেলবা। তো এসে বিনোবের সূত্রটা লিখে ফেলে এরপর তুমি হচ্ছে কি দেখবা যে কার সাথে মিলে। এর ক্ষেত্রে দেখো কি হয়েছে, সাবজেক্ট, তার মানে সাবজেক্ট হচ্ছে কি ব্যাপ্য, উদ্দেশ্যবোধ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য। তার মানে এই যে ব্যাপ্য অব্যাপ্য আছে এইটা মূলত হচ্ছে এ যুক্তি বাক্যকে নির্দেশ করে। কাকে, এ যুক্তি বাক্যকে নির্দেশ করে। আর আরেকটা হচ্ছে অব্যাপ্য অব্যাপ্য, তার মানে এর ক্ষেত্রে কি আছে, বোধ আছে। বোধ মানে কি, বোধ মানে দুইটাই ব্যাপ্য। আর এর ক্ষেত্রে এন আছে মানে হচ্ছে কি নান, নান মানে দুইটাই অব্যাপ্য। তার মানে দেখো অব্যাপ্য অব্যাপ্য মানে কি, তার মানে এটা কাকে নির্দেশ করে, এটা নির্দেশ করে আই যুক্তি বাক্যকে। এইভাবে তোমাকে বের করতে লাগবে কোনটাকে বলছে। তো এই যুক্তি বাক্যকে বের করতে বললে এই যে দেখো কিভাবে উত্তর করতে লাগবে আমি সুন্দরভাবে এখানে বলে দিছি। যে দেখো কি বলছি এখানে, বলছি যে এই যুক্তি বাক্যকে বলা হয় সার্বিক সদর্থক। কোন যুক্তি বাক্য, সার্বিক সদর্থক যুক্তি বাক্য বলা হয়। তো যখন হচ্ছে কি সার্বিক হয়, এই যে দেখো সার্বিক, ওই যে প্রথম দুইটা নিয়ম আছে, সার্বিক হয় এর উদ্দেশ্যপদ কি হবে বলতো, সার্বিক হওয়ায় উদ্দেশ্যপদ কি, সার্বিকের জানি উদ্দেশ্যপদ ব্যাপ্য, আর বিশেষের উদ্দেশ্যপদ কি, বিশেষের উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য। প্র্যাকটিস করলে বুঝে যাব। আর সদর্থকের ক্ষেত্রে বিধেয় পদ যেটা আছে বলতো, বিধেয় পদটা কি বলতো, সদর্থকের বিধেয় পদ কিন্তু অব্যাপ্য, আর এর হচ্ছে যে নৈর্থকের যে বিধেয় পদটা আছে সেইটা ব্যাপ্য। এইটা তোমাকে লিখতে লাগবে। এরপরে তোমার ধরো প্রশ্নে যেটা আছে সেইটা উদাহরণ দিতে লাগবে, বা যদি এমনিতেও বলে উদাহরণ দেওয়া না থাকে তাহলে তোমার মতো করে একটা উদাহরণ লিখে নিবা এই যুক্তি বাক্যে, যে সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ আর এই যে মরণশীল এইখানে আছে। তারপর তুমি কি বলবা, তারপরে তুমি বলবা যে দেখো এই যুক্তি বাক্যে মানুষ পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। কেন, কারণ এর আগে যেহেতু সকল আছে, সকল মানুষ, অর্থাৎ মানুষ বলতে দুনিয়ার সব মানুষকে ইঙ্গিত করা হচ্ছে। কাজে বাক্যটিতে উদ্দেশ্য মানুষ পদটি ব্যাপ্য হয়েছে। কি ব্যাপ্য হয়েছে, দেখো সকল মানুষ হয় মরণশীল। কি, সকল মানুষ হয় মরণশীল। তার মানে সকল মানুষকে কি বলা হয়েছে, মরণশীল বলা হয়েছে, সমগ্র ব্যক্তিত্বকে স্বীকার করেছে। কিন্তু বিধেয় যে মরণশীল পদটা আছে, এই যে মরণশীল পদটা আছে, এই পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। মরণশীল পদের আংশিক যে ব্যক্তর্থ আছে সেটাকে মানুষের বেলায় স্বীকার করা হয়েছে। কেন এখানে মরণশীলটাকে আংশিক অর্থে ব্যবহার করা হয়েছে, দেখো কারণ মরণশীল জীবের সবাই মানুষ নয়। তো দুনিয়ায় কি মরণশীল বলতে কি শুধু কি মানুষকে বুঝাইছে, কারণ এই যে গরু ছাগল হাঁস মুরগি এরা যে আছে, গরু ছাগল তারপর হচ্ছে কি হাঁস মুরগি, এরা কি বলতো, এরাও তো তোমার কি, এরাও তো তোমার মরণশীল না। তো এদের কথা কি এখানে বলছে, বলেনি, শুধু মানুষের কথা বলছে। তার মানে একটা অংশের কথা বলছে। অংশের কথা বলার কারণে এখানে মরণশীল কি, মরণশীল আংশিক অর্থে ব্যবহৃত হয়েছে। আর আংশিক মানে কি বলতো, আংশিক মানে অব্যাপ্য, আমরা পড়ে আসছি না। আংশিক মানে কি, আংশিক মানে হচ্ছে অব্যাপ্য। এই যে আরো অনেক মরণশীল জীব আছে, মরণশীল জীবের ব্যক্তর্থ খুবই ব্যাপক, এর একটি অংশকে শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা চলে। কাজে উপযুক্ত বাক্যটিতে বিধেয় মরণশীল পদটি অব্যাপ্য। এইভাবে তোমার কি করবা, এইভাবে তোমার ওকে, এইটা তোমার কি, এইটা তোমার হচ্ছে তোমার এ বাক্যের ক্ষেত্রে বলবা। সেম ভাবে তোমার হচ্ছে দেখো এই যে ই এর ক্ষেত্রে বলা আছে যে ই যুক্তি বাক্য বলা হয় সার্বিক নৈর্থক যুক্তি বাক্য। সার্বিক হয় এর উদ্দেশ্যবত্তা ব্যাপ্য, আর নৈর্থক হয় এর বিধেয়বত্তা ব্যাপ্য। যেমন কোন মানুষ নয় অমর বলছে, মানুষ আর হচ্ছে কি অমর। তো বলছে যে এই যুক্তি বাক্যে মানুষ পদ থেকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে মানুষ বলতে দুনিয়ার সব মানুষকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সমগ্র মানব জাতি সম্পর্কে এখানে একটি কথাকে অস্বীকার করা হয়েছে। এখানে কিন্তু এমন বলেনি যে 99টা মানুষ হচ্ছে কি অমর অমর নয়, আর একটা মানুষ হচ্ছে অমর। ধরো মানুষের সংখ্যা 100, তাই এখানে কিন্তু 100টা মানুষকেই কিন্তু কি বলছে, অমর নয় বলছে। তার মানে এখানে মানুষকে কি অর্থে, সামগ্রিক অর্থে নেওয়া হয়েছে। আবার বিদেহ যে অমর পদটা আছে, অমর পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। অমর পদের সম্পূর্ণ ব্যক্তিত্বকে মানুষ জাতির ক্ষেত্রে অস্বীকার করা হয়েছে। যে দেখো মানুষ জাতির ক্ষেত্রে কিন্তু কি, সব মানুষ জাতির ক্ষেত্রেই তোমার কি অমর কথাটাকে কি, সমগ্র মানুষের ক্ষেত্রে অমর কথাটাকে অস্বীকার করা হয়েছে। এখানে কিন্তু এমন বলেনি যে এই কয়েকটা মানুষ অমর আর কয়েকটা মানুষ অমর না। এই জন্য এটা হচ্ছে কি তোমার,
এটা হচ্ছে তোমার, এটাও তোমার হচ্ছে কি ব্যাপ্য পদ। আর মানুষ আর অমর জীবের মধ্যে আসলে কোনো সম্পর্ক নেই, কাজে এই যুক্তিবাক্য অমর পদটি হচ্ছে কি ব্যাপ্য, কারণ এখানে সমগ্রটাকে প্রকাশ পাইছে এটা। আর তারপর দেখো আই যুক্তিবাক্যের ক্ষেত্রে দেখো বিশেষ সদর্থক যুক্তিবাক্য বিশেষ হয় এর উদ্দেশ্যপদ অব্যাপ্য, আর সদর্থক হয় এর বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। যেমন কিছু গরু হয় সাদা, একদম সুন্দর করে বুঝাই দিছি যে এখানে গরুটা কেন হচ্ছে তোমার অব্যাপ্য, সাদাটা কেন হচ্ছে অব্যাপ্য। কারণ দেখো বলছে কিছু গরু, এই যে কি কিছু গরু, তো কিছু গরু, গরু ধরো সংখ্যা 100টা, তার মধ্যে কিছু গরুর কথা বলছে, ধরো 40টা গরুর কথা বলছে হচ্ছে কি যে সাদা, তার মানে আমার কিন্তু আংশিক নিচ্ছে। আংশিক মানে কি, আংশিক মানে হচ্ছে অব্যাপ্য। আবার দেখো সাদা, দুনিয়ায় কি গরু, গরু বলতে কি শুধু কি সাদাই আছে? কেন, গরু ছাড়াও তো আরো অনেক সাদা বস্তু আছে, আছে না? অনেক কিছুই তো সাদা আছে, তাই না? তার মানে এখানে শুধু একটা অংশের কথা বলছে যে সাদা হয়, এই জন্য এটা হচ্ছে কি অব্যাপ্য, এটা বলছে। তারপর দেখো, তারপর বলছে কিছু ছাত্র নয় মেধাবী। তো এই দেখো এখানে যে বলছে কিছু ছাত্র, তার মানে কি ছাত্র সংখ্যা ধরো 100, তার মধ্যে বলছে কত 50টা ছাত্রকে বলছে মেধাবী, বাকি 50টাকে মেধাবী বলেনি। তার মানে কি, তার মানে আংশিক, আংশিক মানে অব্যাপ্য। আর এখানে দেখো কিছু ছাত্র নয় মেধাবী, এখানে যে দেখো এখানে যে বিধেয় যে মেধাবী পদটা আছে, এই পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। মেধাবী পদে সমগ্র ব্যক্তিত্বকে ছাত্র শ্রেণীর একটি অংশ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। দেখো এখানে যে মেধাবী পদটা আছে এর পুরা ব্যক্তিত্বটাই কিন্তু কিছু ছাত্রের ক্ষেত্রে কিন্তু পুরোটাকেই কি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। তার মানে এটা অস্বীকার করা হয়েছে যেহেতু পুরোটাকে, পুরোটা মানে কি সমগ্র মানেই হচ্ছে তোমার কি ব্যাপ্য, সমগ্র মানেই কি ব্যাপ্য। তো এইটাই হচ্ছে অযুক্তি বাক্যের ব্যাপ্যতা। তো আমাদের যে এই যে তৃতীয় অধ্যায় আছে, এই তৃতীয় অধ্যায় আসলে ডান, তৃতীয় অধ্যায় কি শেষ। তো এইটা হচ্ছে তোমাদের সব থেকে বড় অধ্যায় ছিল। এরপর আরেকটা অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায়, তার মধ্যে তৃতীয় অধ্যায়টা হচ্ছে সব থেকে বড় অধ্যায়। তো এইটা অধ্যায় নিয়ে আসলে কি বলবো, এটা অধ্যায় আসলে অনেক বড় একটা অধ্যায় দেখলা, এটা পুরোটাই হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার। তো তো আশা করি তোমরা হচ্ছে এটা বুঝছো, তোমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিস করলে তোমরা হচ্ছে পারবা, এমনিতেই পারবা। আর উত্তরটা এইভাবে করবা আর কি, আমি এই জন্য উত্তরগুলো লিখে দিছি, উত্তরগুলো লিখে দিছি, এইভাবে উত্তর করবা পরীক্ষায়। তো তোমরা হচ্ছে বলো যে তোমরা কি বুঝছো কি বুঝোনি সব পর্যন্ত। এরপর আমরা হচ্ছে কি শুরু করব, তোমাদের হচ্ছে তোমাদের কি, তোমাদের আমার বেসিক যা পড়ানোর আমি পড়াইছি অলরেডি। আমাদের কত 3 4 5 অধ্যায় আমাদের হয়ে গেছে, আমাদের বেসিক ডান। এখন কি করব, এখন আমরা হচ্ছে কি করব, এখন আমরা যেহেতু তোমরা বললা তোমাদের অনেকেই প্রি টেস্ট এক্সাম আছে, বা ধরো যেটা আছে যে আমরা তাহলে অনেকে হচ্ছে কি সেকেন্ড ইয়ারে যেহেতু উঠছো, আমরা হচ্ছে কি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র শুরু করব। কি করব, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আমরা পড়া শুরু করব। ওকে, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র শেষ করে আমরা প্রথম পত্রটা তখন শেষ করব, আগে আমরা দ্বিতীয় পত্র শেষ করব, যেহেতু তোমাদের অনেকেরই প্রি টেস্ট এক্সাম, এটা আমাকে জানাইছো। ওকে, ওকে, আশা করি হচ্ছে কি, আশা করি আমরা নেক্সট কবে ক্লাস নিব আমি জানাই দিব, আমি জানাই দিব নেক্সট কবে ক্লাস নিব। ওকে, তাহলে এখান পর্যন্তই, সবার সাথে দেখা হবে, সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। ওকে, ক্লাসগুলো করে ফেলিও।